মুভমেন্ট বা স্যার। ইয়ে কার বেশি হবে, যে হচ্ছে লিন এন্ড স্যার থিন। সিস্টেমের জন্য এটা কিন্তু এফেক্টিভ। আচ্ছা, যাক আমরা একটা একটু অল্প কিছু। আচ্ছা, তোমাদের ক্লাস এরপরে ক্লাস কখন? না আজকে ক্লাস নাই এর? শোনা যাচ্ছে না? হ্যাঁ। স্যার স্যার আজকে স্যার আজকে আর কোনো ক্লাস নেই স্যার। আচ্ছা তাহলে একটু, আচ্ছা ঠিক আছে, ওকে। তো 5S একটা মেথোডোলজি। এটার মেইন কাজ কি? এটার মেইন কাজ হচ্ছে a workplace organization method to increase productivity and reduce waste। ঠিক আছে, আমরা লিন বলি, কাইজেন বলি, সবকিছু কিন্তু রিলেটেড টু ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি। হ্যাঁ, তো 5S মেথডটি আমরা যা দেখবো আজকে মোটামুটি সবকিছু জাপানিজদের আবিষ্কার। 5Sও কোথায় হয়েছে? টয়োটা। আমরা যত মানে মডার্ন যে এইসব প্রোডাক্ট প্রোডাকশন যে থিওরিগুলা দেখবো, ম্যাক্সিমাম গুলো ইয়ে হয়েছে কোথায়? জাপান থেকে, জাপানে। আর জাপানের মধ্যে যেগুলো যেগুলো দেখবো ম্যাক্সিমাম হচ্ছে টয়োটা। ঠিক আছে, টিপিএস একটা টয়োটা প্রোডাকশন সিস্টেম, একটা বই আছে, যদি কারো ইন্টারেস্ট থাকে ওইটা, বা নেটে অনেক কিছু পাবা, ওগুলো পড়তে পারো যে টয়োটা কিভাবে এত এফিশিয়েন্ট সিস্টেমে ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ। আচ্ছা, 5S মানে 5টা S দিয়ে একটা সিস্টেম। কিসের জন্য? টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি এন্ড রিডিউস ওয়েস্ট। আচ্ছা, ওয়াই উই নিড 5S? এফিশিয়েন্ট হতে পারবে না, এবং সিস্টেম মধ্যে যে ফল্ট আছে বা ফ্লজ আছে সেটা কিন্তু সহজে চোখে পড়বে না। তা আমরা যদি 5S ফলো করি, ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম উই ক্যান সেভ টাইম। স্পেস আমরা কনজার্ভ করতে পারি, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, প্রিজার্ভ ইকুইপমেন্ট, প্রম্পট সেফটি, অনেক কিছু আমাদের। লাস্ট হচ্ছে ইভেন যে ওয়েস্ট টাইম স্পেসের সাথে মানি রিলেটেড ওয়েস্ট মানি আমরা না করে আমরা সেভ করতে পারি। তা আমরা দেখি হোয়াট আর দি 5S। এটা তো জাপানিজদের ওয়ার্ডগুলো তো জাপানিজ থেকে আসছে, সেরি, সিটন, সিসো, সিকেটসু, সিকৃতসু। আমরা যেটা মনে রাখতে পারবো না, আমরা সর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেইন। আমরাও 5S, ইংলিশও 5S বলে, বাট অরিজিনালি এসছে ফ্রম জাপানিজ ওয়ার্ড। সেরি মানে হচ্ছে সর্ট, সিটন মানে হচ্ছে সেট ইন অর্ডার, তারপর শাইন, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেইন। দিজ আর দ্য 5S। এখন অবশ্য একটা নতুন থিওরি এসছে, খুব খুব বেশি যে প্রিভেল করে তা না, যে 6S বলে এখন। আরেকটা হচ্ছে সেফটি, আরেকটা হচ্ছে সেফটি। যাক আমরা অরিজিনাল 5S দেখি আমরা। তো আমরা একটু একটু মানে একটা একটু দেখবো এগুলো মানে কি। শর্ট, শর্ট মানে হচ্ছে, আগে কি বলেছি, হোয়াট ইজ দি অবজেক্টিভ অফ 5S? ওয়ার্ক প্লেস অর্গানাইজেশন মেথড। একটা ওয়ার্ক প্লেসকে তুমি কিভাবে আহ, গুছিয়ে রাখবা যেন, টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড রিডিউস ওয়েস্ট। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্টই হচ্ছে সর্ট, রিমুভ ফ্রম ওয়ার্ক প্লেস হোয়াট ইউ ডু নট নিড অ্যান্ড কিপ হোয়াট ইউ ওয়ান্ট। একটা ওয়ার্ক প্লেস যদি গুছাতে হয়, অনেক কিছু থাকতে পারে, তাই না? আজকে একটা জিনিস কাজে লাগলো, এটা রেখে দিলাম, এটা তো 1 বছরও লাগবে না। এই রুমটা কি হবে, ক্র্যাম্প হয়ে যাবে না, অনেক কিছু থাকবে রুমের মধ্যে। তো ফার্স্টে সর্ট মানে হচ্ছে কি সর্ট করবে, বা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা আনইম্পর্টেন্ট, সেইটার রেসপেক্ট আমরা সর্ট করব। তারপরে রিমুভ করব। তা আমাদের আহ, যেমন একটা প্রশ্ন করতে, ডু আই নিড দিস অবজেক্ট এভরিডে, তাহলে কি হাতের হাতের কাছে থাকতে হবে। যেমন আমরা যদি একটা অফিসে বলি যে আমার স্ট্যাপলার, আমরা যে টাইপের কাজ করি স্ট্যাপলার প্রত্যেকদিন লাগে, তাহলে কি করতে পারি, স্ট্যাপলারটা আমার হাতের হাতের কাছে থাকতে হবে। ঠিক আছে, যেন রিচ করতে আমার টাইম কম লাগে। আর যেটা দরকারি না খুব একটা, সেটা আমার একটু ডিস্টেন্সে কোথাও রাখলো অসুবিধা নেই। যেটা একদম লাগবে না সেটা কি সেই রুম থেকে সরিয়ে ফেলবো। আচ্ছা, তা আমাদের এখানে একটা ট্যাগিং সিস্টেম আছে। যদি যদি যেটা দরকার সেটা রাখবো, আর যেটা দরকার নেই সেটাকে একটা ট্যাগ ট্যাগ লাগাবো। ট্যাগ লাগানোর অনেক রকম অবজেক্টিভ আছে, আমরা খুব একটা ডিটেলে যাব না। আমরা একটু দেখি যে এই রেড রেড ট্যাগ কোথায় লাগানো, ইটস এ ভিজুয়াল মার্ক। তুমি যদি একটা অবজেক্টে ট্যাগ লাগাও, রেড ট্যাগ, এটা কি মিন করবে? ইটস আননেসেসারি, দরকার নাই।
ইনফ্রিকুয়েন্টলি ইউজ, খুব বেশি কাজে হয় না, ওর আউট অফ প্লেস, এটা এখানে তো আসারই কথা না। আর কি করতে হবে, দিস আইটেম শুড বি রিমুভড অর রিলোকেটেড। আচ্ছা, বেনিফিট হেল্পস রিডিউস ক্লাটার, ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড ক্রিয়েট এ মোর অর্গানাইজড এনভায়রনমেন্ট। যেমন আমাদের প্রোডাকশন ফ্লোর, জাস্ট এন এক্সাম্পল, যেগুলো একটা ফ্যাক্টরি প্রোডাকশন ফ্লোরে এই খেলনার একটা গাড়ি, পুরান একটা সোফা, একটা স্টেরিও সেট, এগুলো কি আর কাজে লাগবে? ওখানে রাখার কোনো দরকার নাই। আচ্ছা, আর রেড ট্যাগের মধ্যে অনেক রকম সিস্টেম আছে। তুমি ডেট দিতে পারো, যেদিন তুমি ট্যাগ করলে একটা ডেট দিয়ে দিলে এটা কবে ট্যাগ করেছো, তারপর তুমি 2 মাস পরে দেখলে 2 মাসের মধ্যে এটা কোনো তোমার কাজে লাগেনি। ঠিক আছে, তাহলে কি এটা আসলে কি রুমে থাকার দরকার আছে? মেবি নট। তাহলে আমরা এটাকে ওই রুম থেকে সরিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল ফার্স্ট থেকে সর্ট, সর্ট ইন রেসপেক্ট টু হোয়াট, বলো। স্যার নেসেসিটি। এক্স্যাক্টলি, কোনটা আমাদের দরকার, কোনটা দরকার না, খুব দুটো ক্লাসে যদি করি বা তিনটা, কোনটা দরকার, কোনটা মাঝে মধ্যে খুব অকেশন দরকার, কোনটা একদম দরকার না। তো একদম যেটা দরকার না সেটা কি করব, রুম থেকে সরিয়ে দিব, দরকার তো নেই আমার রুমে রাখা। আর যেটা ইনফ্রিকুয়েন্ট রাখতে পারি, বাট একটা ডিস্টেন্ট প্লেস, আমার টেবিলে রাখতে হবে, নট নেসেসারি। যেটা রেগুলার দরকার সেটা আমার হাতের কাছে থাকতে হবে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে সেট ইন অর্ডার, গিভ এভরিথিং এ প্লেস অ্যান্ড এ প্লেস ফর এনি অবজেক্ট। প্রত্যেকটাকে রাখার জন্য একটা জায়গা থাকতে হবে, আর একটা স্পেসিফিক প্লেস ফর এন অবজেক্ট। যেমন আমার যেটা ইয়ে হয়, আমি স্ট্যাপলারটা তো হাতের কাছে রাখি, বাট দ্যাট ডিফারেন্ট প্লেস। কখনো দেখলো টেবিলের উপরে রেখেছি, কখনো সাইড টেবিলে, কখনো ড্রয়ারে। এতে কি মাঝে মধ্যে খুঁজতে গিয়ে টাইম লাগে। বাট আমি যদি একটা স্পেসিফিক স্পেস ডেজিগনেট করে যে এখানে সবসময় রাখবো, যেটা করা উচিত বাট সবসময় খেয়াল থাকে না, তাহলে কি স্ট্যাপলার খুঁজতে আমার কিন্তু কোনো এফোর্ট দিতে হবে না, আমি জানি যে এই জায়গাটার মধ্যে স্ট্যাপলারটা আছে। আচ্ছা, এ প্লেস ফর এভরিথিং, কথাটা একটু বোঝাচ্ছে, প্লেস ফর এভরিথিং, এভরিথিং ইন ইটস প্লেস। প্লেস ফর এভরিথিং, আমি বললাম যে স্ট্যাপলারটা এখানে রাখবো, বাট আমি এখানে রাখলাম না, তাহলে তো হলো না, তাই না? দের ইজ এ প্লেস, স্ট্যাপলার জন্য একটা প্লেস রাখলাম, কিন্তু তারপর কিন্তু এভরিথিং ইন ইটস প্লেস। স্ট্যাপলার যখন রাখবো, কাজ করার পর কোথায় রাখবো? ওই জায়গাতেই রাখতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে সেট ইন অর্ডার বা স্ট্রেইটেন বলে আমরা আমরা অনেক সময়। তো এখানে আমরা এই ওয়ানের সাথে কিছুটা মিল আছে। আমরা কিছু হট অবজেক্ট এবং কোল্ড অবজেক্ট, হট অবজেক্টগুলোকে যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে, আর কোল্ড অবজেক্ট হচ্ছে যেগুলা খুব একটা বেশি ইউজ হবে না। হ্যাঁ, সেভাবে আমরা ওগুলো প্লেস মানে সর্টের সাথে একটা ডিফারেন্সটা কি বলো? সর্ট হচ্ছে টু আইডেন্টিফাই যে কোনটা নেসেসারি কোনটা আননেসেসারি, আর সেটিং প্লেস হচ্ছে কোনটা কোথায় রাখবো। আমি সর্ট করে তো যেগুলো আননেসেসারি সেগুলো রুম থেকে বের করে দিলাম, আর রুমে যেগুলো রাখবো সেগুলো কোনটা কোথায় রাখবো, যেটা বললেন স্ট্যাপলার, যে কম্পিউটার। আমরা এখানে দুটো জিনিস বললি, একটা হট অবজেক্ট যেটা ডেইলি ইউজ করি বা রেগুলার ইউজ করি, একটা কোল্ড অবজেক্ট যেটা খুব একটা বেশি ইউজ হয় না। ঠিক আছে, তাহলে আমার পিসি কোথায় থাকবে? যদি বলি আমার ল্যাপটপ, হট অবজেক্ট যেহেতু স্যার, তাহলে একদম হাতের পিছনে কাছে থাকবে। থাকতে হবে, তাই না? আচ্ছা, তো পুট দ্য হট অবজেক্ট ইন ইজিয়েস্ট প্লেস টু রিচ। আর কোল্ড অবজেক্ট গুলো তো আলাদা জায়গায় রাখলে হবে, কোনো অসুবিধা নাই, বাট উইদিন দ্য রুম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, আগেরটার সাথে লিঙ্ক করার চেষ্টা করবা, শর্ট মানে কি আর এটা স্টেটেন্ট মানে কি। হ্যাঁ, এগুলো কিন্তু একটু সবগুলো কিন্তু লিঙ্কড। আচ্ছা, সেট ইন অর্ডার, এই যে আমরা যে ইয়ে বলি, এটাও কি তোমার কিছু গাইডলাইন আছে যে সেট ইন অর্ডার কিভাবে রাখবো, দ্যাট উই ক্যান সি, দেখা যাবে, ক্যান টেক আউট, নিতে পারবো, এবং ইজিলি আবার রিটার্ন করতে পারবো। ঠিক আছে। ক্যান সি মানে এমন জায়গায় রাখবো যেটা ভিজিবল, মানে রুমে ঢুকলে আমি দেখতে পারবো যে কোথায় আছে। টেক আউট নেওয়াটা খুব ইজি, ক্যান রিটার্ন ইজি। এখন আমি স্ট্যাপলারটা রাখলাম, সে কথার কথা ওয়ালের মধ্যে একটা ছোট্ট শেলফ বানিয়ে, একটা ইয়ে বানিয়ে শেলফের মতো বানিয়ে ওখানে রাখলাম।
তাহলে রুমে ঢুকলে দেখতে পারবো না এটা কোথায় রেখেছি। বলের মধ্যে একটা ছোট্ট শেলফ করলাম, শেলফে রাখলাম। দিস ইজ ক্যান সি। ক্যান টেক আউট মানে ইজিলি নিতে পারবো। বাট যদি এমন হাইটে দেই যে আমার হাতের রিচের বাইরে, দেখা তো যাবে রুমে ঢোকার পরে, বাট টেক আউট এটা নিতে কি একটু কষ্ট হবে না? টাইম লাগবে না? এটা মানে হচ্ছে ক্যান টেক আউট, মানে ইজিলি নিতে পারবো, ইজিলি ওটাকে আবার রাখতে পারবো। ঠিক আছে। তো দেয়ার আর সাম ডিফারেন্ট মেথোডোলজি কিভাবে আমরা এটাকে ইয়ে করবো। হ্যাঁ, যে আহ, একটা হচ্ছে শ্যাডো বোর্ড, তারপরে লেবেল, ফুটপ্রিন্ট। আমরা শ্যাডো বোর্ডটা ইম্পর্টেন্ট, এটা দেখি, অন্যগুলো একটা ধরে দেখবো। শ্যাডো বোর্ড হচ্ছে, তোমরা দেখবা যে আহ, আমি জানি না, ইঞ্জিনিয়ার হতে দেখেছো যে যখন স্ক্রুড্রাইভারের সেট কেন হয়, বক্স, বক্সের মধ্যে কিন্তু স্ক্রুড্রাইভারের সাইজ অনুযায়ী খাঁচ কাটা থাকে। এই যে এখানে যেমন, হ্যাঁ, তো নেওয়ার সময় কি নিলাম, রাখার সময় কোথায় রাখবো, এক্স্যাক্টলি এই মাপে যেটা সেখানে রাখতে হবে। তাহলে এটা মিসপ্লেস হওয়ার কোনো স্কোপ থাকবে না। ঠিক আছে। যেমন এখানে যে ফ্যাক্টরিতে কি করা হয়, এরকম টুলসের জন্য তো অনেক আহ, মানে অনেক টুলস থাকে। অনেক জায়গায় করে বোর্ডের মধ্যে এরকম একদম ওই টুলের শেপে তোমার মার্ক করা থাকে। তাহলে তুমি যে প্লায়ার্সটা নিলা, কাজ করার পর আবার কি এক্স্যাক্টলি ওইটার যে মাপ, সেই মাপের সেই জায়গার মধ্যে তুমি আবার এটা রেখে দিলে। ঠিক আছে। এটা হচ্ছে ওই যে মানে টু সি দেখলাম, ইজি আমরা নিতে পারবো, আমরা জানি কোনটা কোন জায়গায় আছে, রাখার সময় আবার ওই জায়গায় রেখে দেবো। ইজ ইট ক্লিয়ার? শ্যাডো বোর্ড ইয়েস স্যার। Yes, sir. দেখেছো ইয়েস কখনো? স্যার। আমি জানি না তোমরা ফ্যাক্টরি একটু কতটুকু ভিজিট করছো, আমি জানি না, বাট কোথাও দেখেছো এটা? Yes, sir. ইয়েস স্যার। কোথায় দেখছো? আমি বাংলাদেশে অবশ্য দেখি নাই, মানে। স্যার ল্যাবে এরকম ছিল স্যার আমাদের। আচ্ছা, ল্যাবে, হ্যাঁ ল্যাবে থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ। আর আমরা একবার, জায়গার নাম তো ভুললাম, চায়নাতে কোন স্টেটে, ওদের এরকম ওদের রেলওয়ের ইয়ে কাজ করে আর কি ওরা। ওইখানে দেখলাম এরকম প্রত্যেকটা ওয়ার্কশপের ইয়েতে এরকম বড় বড় বোর্ড, বোর্ডের মধ্যে সব একদম এরকম ছবি আঁকা, কোনটা কোথায় থাকবে না না থাকবে। তাহলে কি মিসপ্লেস হওয়ার কোনো চান্স থাকলো না, এবং কি আরেকজনের জন্য এটা পাওয়াটা ডিফিকাল্ট হবে না। ঠিক আছে। তাহলে কি এ প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইন ইটস রাইট প্লেস, প্রত্যেকটার জন্য একটা স্পেস থাকবে, যে এটার জন্য এটা স্পেস, আর এটাকে রাখার জন্য এভরিথিং ইজ রাইট প্লেস। এটাকে এখানে রাখবো, এটাকে এখানে রাখবো, রাখবো না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা, স্ট্রেইটেন। আচ্ছা, তারপরে যে কালার কোড, আরেকটা জিনিস, এটা ফ্যাক্টরি ফ্লোরে অনেক সময় মার্কিং থাকে। যেমন ইয়েলো লাইন মানে এটা হচ্ছে চলাচল, চলাচলের জন্য ফ্যাক্টরির মধ্যে। ঠিক আছে। রেড হচ্ছে কি ডিফেক্টিভ জিনিস রাখা হয়, ফায়ার স্ক্র্যাপ, এগুলো এগুলো বিভিন্নভাবে কালার করে এই জিনিসগুলোকে সর্ট করে রাখার জন্য, মানে সাজিয়ে রাখার জন্য এটা করা হয়। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে শাইন। শাইন মানে কি? শাইন করবে কখন? স্যার একটা ক্লিন জিনিস থাকে। ক্লিন থাকতে হবে, এক্সাক্টলি। শাইন মানে হচ্ছে এখানে কিন্তু আসলে ক্লিনলিনেস। একটা জিনিস শাইন করবে কিন্তু ক্লিন, ডাস্ট থাকবে না, কিছু থাকবে না। হ্যাঁ। তারপরে কেন এটা কেন দরকার, ইউ কান্ট ওয়ার্ক ওয়েল ইন এ মেসি এনভায়রনমেন্ট। ঠিক আছে। যে এনভায়রনমেন্ট যদি খারাপ থাকে, এটা একটা এফেক্ট পড়বে অন ইয়োর প্রোডাক্টিভিটি। আচ্ছা, মেস মিন লেস সেফটি, লেস মোর কন্টামিনেশন। অনেক রকম, মানে খুব ডার্টি থাকলে এখানে অনেক রকম হেলথ হ্যাজার্ডও হতে পারে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো গ্রো করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লিনিং হেল্পস আস আইডেন্টিফাই দ্য সোর্স অফ দি মেস। ক্লিন করার সময় আমাদের এই সোর্সটা, মানে আমি একটা পারি ডেইলি ক্লিন করতে, আরেকটা অপশন কি হতে পারে, যে কেন ডার্টি হচ্ছে সোর্সটা আইডেন্টিফাই করে সেটাই অ্যাড্রেস করলাম। তাহলে কোনটা বেটার, ডেইলি ক্লিনিং না সোর্সটাকে বন্ধ করে দিলাম যেখান থেকে আমার এখানে ইয়ে হচ্ছে, ডার্ট So, আসতেছে? source identify করা স্যার। সোর্স আইডেন্টিফাই এখানে কিন্তু এই ক্লিনিং এর একটা মেইন রিজন, নট অনলি ফর ক্লিনিং বাট সোর্সটা আইডেন্টিফাই করা। ঠিক আছে। তো কিভাবে করবা, পে অ্যাটেনশন অ্যান্ড ইন্সপেক্ট হোয়াইল ইউ ক্লিন। যেমন একটা এক্সাম্পল ছিল, এখানে আছে কিনা বলে না, আচ্ছা, সেটা হচ্ছে তোমার আহ যেমন আমরা একটা কমন ইয়ে করি না, যে
অনেক অফিসে ঢোকার আগে একটা ম্যাট থাকে কেন? কারণ অফিস স্পেস নোংরার একটা মেইন হচ্ছে শুজ। শুজ পরে ঢুকতেছে না ভিজিটাররা। এখন আমি তো পারি যে কতক্ষণ পর রুম ক্লিন করলাম, এটা একটা অপশন। আরেকটা অপশন কি, যে শুটা অনেক অফিসে দেখবে শু নিয়ে ঢুকতে দিবে না, তোমার ওইখানে খুলে ওদের শু পরে ঢুকতে হবে। কিসের জন্য? কারণ জানে যে সোর্স অফ এই ডার্ট হচ্ছে এই যে শু পরে মানুষজন ঢুকতেছে, এর জন্য অনেকে দেখবে এই শু খুলে তারপরে ঢুকতে হয়। আরেকটা হচ্ছে ঠিক আছে আমি একটা ম্যাট রাখলাম, যারা ঢুকবে তারা ঢোকার সময় শুটাকে কিছুটা এখানে ক্লিন করে তারপর ঢুকবে। তাহলে কি হচ্ছে, আমাদের ক্লিনিং এর মানে সোর্সটা আইডেন্টিফাই করে সেটা ইয়ে করলাম, অ্যাড্রেস করলাম, তাহলে আমার ক্লিনলিনেস এর এফোর্টটা কমে আসবে। সোর্সটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করলাম। আর এখানে আরেকটা এক্সাম্পল আছে যে একটা অফিসে দেখা গেলো যে এই আহ, অফিসের ভিতরে ওই গাছের পাতা টাতা পড়ে থাকে কতক্ষণ পর পর। কেন? কারণ দেখা গেলো যে অফিসের পাশে জানলার পাশে একটা গাছ, এবং ওর থেকে শীতকালে বিশেষ করে পাতা তো আসবে। তো সিম্পল উপায় কি, যে একটা নেট দিয়ে, আমার ইয়ে ওপেন থাকলো বাট নেট দিয়ে দিলাম যেন পাতা ভিতরে না ঢুকে, তাহলে হলো আমার কি আর ক্লিন করা লাগবে না। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, শাইন শুড ইজ অ্যাবাউট নট ক্লিনিং। শাইন কথাটা মানে কি, আমরা তো ক্লিন করলে শাইন করবে, তাই না? বাট আলটিমেট অবজেক্টিভ কিন্তু এটার, শাইন অর সুইপ ইজ অ্যাবাউট নট ক্লিনিং, মানে আমি ক্লিন করা লাগবে কেন? আমি যদি আমার এই ডেব্রিজের সোর্সটাকে বন্ধ করে দিই তাহলে তো আমার ক্লিন করা লাগবে না। শুধু এটা আসলে আইডেন্টিফাই করা যে হোয়াট ইজ দ্য সোর্স, এবং সেটা বেসে টু টেক অ্যাকশন। তো সাইন শাইন ইজ অ্যাবাউট ক্লিনিং, বাট অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট নট ক্লিনিং। 4 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। একটা কাজ স্ট্যান্ডার্ডাইজ করার অ্যাডভান্টেজ কি, যে মেথডটা বোঝা সহজ, ইনস্ট্রাকশন থাকলে সবাই সেটা ফলো করতে পারবে এবং কোনো ভ্যারিবিলিটি হবে না। স্ট্যান্ডার্ড মেন হচ্ছে যে কোয়ালিটিটা আমার একই রকম থাকবে, কোনো ভ্যারিয়েবিলিটি হবে না। আমি একভাবে করলাম, আরেকজন আরেকভাবে করলো, তাহলে এখানে কিছু ভ্যারিয়েশন চলে আসবে। বাট আমরা সবাই যদি একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিউর ফলো করি, তাহলে কিন্তু এখানে ভ্যারিয়েশন আসার চান্স কম। যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা অফিস হইতে হতে পারে ফর এনি প্রজেক্ট, যে র্যাসি টেবিল বা র্যাসি চার্ট বলে রেসপন্সিবল, মানে একটা টাস্কের জন্য কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল, কার সাথে কনসাল্ট করতে হবে, কাকে ইনফর্ম করা লাগবে, এভাবে গ্রুপ করা থাকে, যে পার্সোনাল ইয়ে থাকে, যে রেসপন্সিবল কে মিস্টার এক্স, অ্যাকাউন্টেবল কে মিস্টার ওয়াই, কনসাল্ট কার সাথে কনসাল্ট করতে হবে উইথ দি ইঞ্জিনিয়ার্স অর হোয়াট এভার ইজ দি প্রজেক্ট কনসাল্ট, ইনফর্ম ওনারকে ইনফর্ম করতে হবে। বা এভাবে থাকলে দিস স্ট্যান্ডার্ড প্রসিজার, কোনো ল্যাপস হবে না। তাহলে আমি একটা কাজের অ্যাপ্রুভালের জন্য কি হবে, এই চার্ট যদি ফলো করি তাহলে আমাদের কোনো ল্যাপস হবে না। যে যে যাকে ইনফর্ম করা দরকার, ক্লায়েন্টের সাথে একটা বিল্ডিং ডিজাইন হবে, আর্কিটেক্ট কিছু চেঞ্জ করবে, কাকে ইনফর্ম করা দরকার? অবশ্যই ক্লায়েন্টকে ইনফর্ম করা দরকার, তাই না? বাট করলাম না, না করলে কিন্তু এটা স্ট্যান্ডার্ড হলো না। পরে ক্লায়েন্টের শুরু কিভাবে, এটা কাকে জিজ্ঞেস করলেন, আমাকে জানালেন না। ঠিক আছে, রেসপন্সিবিলিটি কে কাজটা করবে তাকে তো অবশ্যই সেই রোল প্লে করতে। অ্যাকাউন্টেবল, রেসপন্সিবিলিটি আর অ্যাকাউন্টেবল কিন্তু ডিফারেন্ট। কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বলো? এইচআর পড়েছো? ইয়েস স্যার। বলো রেসপন্সিবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি বেসিক ডিফারেন্স কি? স্যার, রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা মানে কেউ যখন কোনো দায়িত্ব পালন করে, আর অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এর মধ্যে যদি কোনো ফ্লস থাকে বা কোনো ইয়া হয়, তার কারণে সেটা হুম। করতে হবে যেমন স্যার। ব্যাংকে, যে তোমার, আচ্ছা আইবিএতে বলি, আমাদের যে প্রোগ্রাম চেয়ারদের কিন্তু রেসপন্সিবিলিটি আছে, তাই না? বা সব কাজের অ্যাকাউন্টেবিলিটি কিন্তু লাইজ উইথ দ্য ডাইরেক্টর। ঠিক আছে, ডাইরেক্টর সব কাজ নিজে করবে করবে না, ডেলিগেট করে দিবে যাকে দিবে, হি ইজ রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক। বাট অ্যাকাউন্টেবিলিটি কার কাছে? আইবিএতে যদি কোনো সমস্যা হয় কাকে ধরবে? আইবিএতে যদি কোনো সিস্টেম গন্ডগোল বা কিছু হয়, অ্যাকাউন্টেবল হচ্ছে ডাইরেক্টর। ঠিক আছে, সুতরাং একটা কাজে কে রেসপন্স, কে করবে, বাট এটার অ্যাকাউন্টেবল কে, হ্যাঁ, এইভাবে যদি স্ট্রাকচার করা থাকে তাহলে এখানে ল্যাপস হওয়ার চান্স নাই বললে চলে আর কি। আচ্ছা, তারপরে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন, যে ধরো এই যে এখন যে অটোমেটেড ওয়্যার হাউস, তোমাদের যে সাপ্লাই চেনের যে ক্লাস নিল জিয়া,
অটোমেটেড ওয়্যারহাউস নিয়ে কিছু বলছিল? অটোমেটেড ওয়্যারহাউস নিয়ে কিছু আমার তো খেয়াল নাই ও কি কি পড়ালো। না স্যার, অটোমেটিক ওয়ার আচ্ছা, হাউস না স্যার বলে ছিল নাই। না আমি স্যার। আমি তো এখানে দেখাতে পারবো না, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, বা তোমরা দেখতে পারো অ্যামাজন বা এরা কিভাবে ওদের ওয়্যারহাউস গুলো এখন মেনটেন করে অটোমেটেড ওয়্যারহাউস। হ্যাঁ, যে হিউম্যান ইনভলভমেন্ট এত মিনিমাম লেভেল নিয়ে আসছে, এভরিথিং ইজ অলমোস্ট অটোমেটেড। যে কোথায় কি রাখছে সবকিছু তো কম্পিউটার ইয়ে করা আছে, তাই না? তারপর এখানে ইস কন্ট্রোল বাই রোবট। আমাদের চাল ডাল কি করে, যে আমি একটা অর্ডার দিলাম, তার অর্ডার স্লিপটা নিল আমার, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4। আইটেম 1 তো সব এক জায়গায় রাখা আছে, ঠিক আছে। সে আমি মাছ, ওরা কি করবে, মাছের যেখানে গিয়ে আমি যে মাছটা বললাম সেটা নিয়ে আসলো। তারপরে সে আমি তেল, আবার গেল তারা তেলের ওখানে একটা লোক গিয়ে এগুলো কালেক্ট করে করে নিয়ে এসে তারপর প্যাক করে, ঠিক আছে। আর অটোমেটেড ওয়্যারহাউসে এই কাজটা ওই রোবট করে, এটা হিউম্যান, ওদের ছোট ছোট, ভুলে গেলাম কি বলে, গাড়ির মতন আছে। এবং তুমি খালি কম্পিউটার বললো আমার আমার আইটেমগুলো তুমি খালি এন্ট্রি দিবা, আর কিছু লাগবে না। ওই রোবট গিয়ে, ওরা তো জানে, ডেটাবেস তো সব আছে যে কোনটা কোথায় আছে। ওরা ওখানে গিয়ে, আবার লিফটও আছে, মানে উপরে ওঠার জন্য উপর থেকে নামাবে কিভাবে করে, ওরা এগুলো কালেক্ট করে তোমার কাছে নিয়ে আসবে ফর প্যাকিং। আগে যেমন মানুষ হেঁটে হেঁটে আনতো, ওইটা দরকার হবে না, তুমি বসে থাকবে, মানে যে এটা প্যাক করবে সে একদিকে বসে থাকবে, রোবটকে জিনিসগুলো তাদেরকে নিয়ে আসবে। এনিওয়ে, যদি টাইম থাকে, আমি জানি না টাইম পাবো কিন্তু, তাহলে আমি দেখাবো, তুমি দেখতে পারো। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি? স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা আরেকটা করতে কমন প্র্যাকটিস, একটা কাজ কিভাবে করব সেটা সবাই রাজি হয়ে তারপর আমরা একটা জিনিস স্ট্যান্ডার্ডাইজেশন করি। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ডাইজেশন মাধ্যমে কি বেস্ট প্র্যাকটিস স্ট্যান্ডার্ড যখন করি, তার মানে কি, আমরা ইউজুয়ালি বেস্ট প্র্যাকটিস এর চেয়ে বেটার হয়তো পারবো না, ওটা গেন, এটা ইটস নট দি ফাইনাল ইয়ে। যদি আমরা অন্য কোথাও দেখি এর চেয়ে বেটার, তাহলে আমরা সেটাকে আমরা ইনক্লুড করব, ঠিক আছে। যেমন কোন ক্লাসে কি বলে তো মনে থাকে না, হুন্দাই গাড়ির এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসে কখনো? না। মনে হয় না। নো স্যার। কোথায় বললাম কদিন আগে? আর যাই হোক, হুন্দাই যখন ইন্ডিয়াতে প্ল্যান বসালো, ওদের লোকাল একটা কোম্পানি তো ভুলে গেলাম, মানে টেকনিক্যাল সাপোর্ট ইজ ফ্রম হুন্দাই, আর লোকাল ম্যানেজমেন্ট কি একটা ইন্ডিয়ান কোম্পানি, যে নামটা ভুলে গেছি, যাই হোক। তো যাই হোক, ইন্ডিয়াতে তো হুন্দাই একসময়, এখন জানি না, হুন্দাই যখন ইন্ট্রোডিউস করলো তখন ওরা হিউজ মার্কেট শেয়ার, স্পেশালি ফর স্মল কার, 1000-1200 কার, ওরা হিউজ একটা মার্কেট তাদের ইয়েতে চলে এসেছিল। তো হুন্দাইয়ের যে প্রেসিডেন্ট, মানে কোরিয়াতে যে, মানে গ্রুপের যে, সে একবার ইন্ডিয়াতে, ওদের প্ল্যান চালু হওয়ার বছর দুয়েক পরে সে একবার আসলো ইন্ডিয়াতে দেখতে, যে ঠিক আছে এটা তো ভালোই করতেছে, দেখে আসি। তো কোরিয়ানরা তো ম্যানেজমেন্ট প্র্যাকটিস আমরা জানি অনেক কিছু তাদের ভালো, কিন্তু ওই প্রেসিডেন্ট ইন্ডিয়াতে এসে দেখলো যে ইন্ডিয়ান ফ্যাক্টরি, ওই হুন্দার ফ্যাক্টরি যেভাবে ম্যানেজ করতেছে, আরো এফিসিয়েন্টলি ম্যানেজ করতেছে। ও তারপরে দেশে গিয়ে ব্যাচ বাই ব্যাচ ওদের প্রোডাকশনের থেকে লোকজনকে পাঠালো যে ইন্ডিয়ান ফ্যাক্টরি দেখে আসো এবং তাদের প্র্যাকটিসটা কি করে এটা এসে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, মানে স্ট্যান্ডার্ডাইজেশন হলে আমরা একরকম করলাম, বা এটা বেটার করার স্কোপ থাকলে অবশ্যই সেটা আমরা করব। বেঞ্চমার্কিং করবো উইথ দি বেস্ট, যে ঠিক আছে আমরা এভাবে করছি, সব বেস্ট কোম্পানি কিভাবে করছে, সবচেয়ে ভালো যারা করছে তারা কিভাবে করছে। ইফ ইটস সেম হতে পারে, বাট ইফ ইট ইজ বেটার, ওদেরটা যদি বেটার, তাহলে আমরা ওইটাকে বেঞ্চমার্কিং, ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো। স্ট্যান্ডার্ড ইজ দ্য ফাউন্ডেশন অফ ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, যে একটা প্রসেস, যেটা একটু আগে বললাম যে আমি একভাবে করতেছি তুমি আরেকভাবে করতেছো, দের উইল লট অফ ভ্যারিয়েবিলিটি ইন দি সিস্টেম। ইমপ্রুভমেন্টের জন্য কি স্ট্যান্ডার্ডাইজেশন, এটা হচ্ছে একদম বেসিক জিনিস, যে একটা প্রসেসকে স্ট্যান্ডার্ডাইজ করে তারপর আমরা রিফাইন করবো, এটা স্ট্যান্ডার্ডাইজ স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, রেসি চার্ট তো এক্সাম্পল দিলাম। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে দেখি স্ট্যান্ডার্ড একটা আছে তো। আচ্ছা, দেখো একটা আমরা অনেক রকম ভিজুয়াল, মানে স্ট্যান্ডার্ডাইজ যে ভিজুয়াল, যে রেড ট্যাগ, এটা স্ট্যান্ডার্ড রেড ট্যাগ কোনটাতে লাগাবো, যে জিনিসটা আমাদের খুব ইনফ্রিকুয়েন্টলি ইউজে বা কাজে লাগবে না, ঠিক আছে।
তারপরে যে শ্যাডো বোর্ড, যেগুলো এগুলো কিন্তু আমরা দেখেছি আগে কি করব, বাট এগুলো হচ্ছে ফর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা শ্যাডো বোর্ড ইউজ করবো সব জায়গায়। ফ্লোর মার্কিং স্ট্যান্ডার্ড, আমি এক জায়গায় ইয়েলো করলাম ফর মুভমেন্ট, আরেক জায়গায় ব্লু করলাম ফর মুভমেন্ট, হবে কনফিউজ হয়ে যাবে। তাহলে সবকিছু কি একটা সেম সিস্টেম ফলো করতে হবে। দিস ইজ স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে। ড্যাশবোর্ড, আমরা ইজিলি ভিজুয়াল টুলস দেখতে পারি কি হচ্ছে না না হচ্ছে। আরেকটা হচ্ছে অ্যান্ডন। আচ্ছা, অ্যান্ডন নিয়ে পরে আলাপ করি। আচ্ছা, যেমন এই যে কফি মেকার, আমরা কফি মেকার ইউজ করি না, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। প্রসিডিওর কি হবে? ফার্স্টে দেখতে হবে যে আমাদের পানির লেভেল কতটুকু ঠিক আছে কিনা। তারপর আমরা মেশিন ইয়েটা খুলে কফি কতটুকু দিতে হবে, ইয়ে কতটুকু দিব, তারপরে এটা প্রেস করব বাটন, তারপরে ওইটা মিক্স হওয়ার পরে কাপে কতটুকু আসবে, এগুলো তো মেশিন কন্ট্রোল। প্রেস করে ওর একটা কাপ ফিল করে যখন লাগবে সে হয়তো ততক্ষণ ইয়ে করবে। ঠিক আছে। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড। এখন এইভাবে যদি কফি বানাই, টেস্ট কি ভ্যারি করবে না একই থাকবে? সেম থাকবে স্যার। সেম থাকবে। দিস ইজ স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে। আচ্ছা, লাস্টেড হচ্ছে সাস্টেনেবিলিটি, সাস্টেইন। এখন তো এটা সব জায়গায় এটা ইম্পর্টেন্ট। এই যে যা চারটা জিনিস যে আমরা দেখলাম, সর্ট, সেট ইন অর্ডার, তারপর সুইপ, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, এটা তো মেনটেন করা লাগবে। করলাম, করার পরে ইমপ্লিমেন্ট করা, এটা ফলো করলাম না ঠিক মতন, তাহলে কি সাস্টেন হলো? হলো না। তাহলে কি করতে হবে? ক্রিয়েট এ কালচার দ্যাট উইল প্রমোট পজিটিভ বিহেভিয়ার এন্ড হ্যাবিটস দ্যাট উইল মেনটেন দি এস্টাবলিশ স্ট্যান্ডার্ড, যেগুলো আমরা সেট করেছি এর আগে চারটাতে। সর্ট, তারপর সেট ইন অর্ডার, মানে রাইট ইকুইপমেন্ট রাইট প্লেস, হ্যাঁ, তারপর ক্লিন সুইপ করা, তারপরে স্ট্যান্ডার্ডাইজ করা, এগুলো তো প্র্যাকটিস তো চালু রাখতে হবে। এটা এই কালচারটা ডেভেলপ করা, দ্যাট ইজ সাস্টেইন। ঠিক আছে। তাহলে সাস্টেইন মানে কি? মেনটেনিং দ্য স্ট্যান্ডার্ডস এস্টাবলিশ ইন দ্য ফার্স্ট 4 steps অফ 5 S। ডেভেলপিং কালচার ডিসিপ্লিন অলরেডি বললাম। সাস্টেইনেবিলিটি ইমপ্রুভমেন্ট মেড ইন অর্গানাইজেশন অর্গানাইজ ওয়ার্ক প্লেস সাস্টেইন ওভার টাইম। আমি শুরু করলাম, তারপর আর করলাম না, ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে। আমি অবশ্যই এখানে ফেইল। আমার রুমে গেছো, মনিটরও তো গেছো, কি মনে হয় রুম দেখে? 5 S ফলো করি? কি মনিটর নাম্বার কাটবো না বলো? শোনা যাচ্ছে না আমার কথা নাকি? জি স্যার, কথা হ্যাঁ, স্যার, মানে স্যার আমার রুমে তো গেছো। ইমপ্রুভমেন্টের জায়গা আছে। না, আমার উপর জিনিস বেশি থাকে সেটা ঠিক, পরীক্ষার জিনিসগুলো। তারপরে হয় কি, এই যে সেমিস্টার শেষ হবে না, তারপর দেখবো যে রুমটা রুমটা গুছালাম, কিন্তু সেমিস্টার শেষ হতে তো আবার একই অবস্থায়, যে সাস্টেন করা ডিফিকাল্ট হয়। ডিফিকাল্ট আর কিছু এটার মানে জানি না। আমি তো আমার অফিস রুমে একা ইউজ করি, সুতরাং আমার এখানে এই মেনটেন না করলে যে খুব অসুবিধা হয় তা না, মানে তারপর মেনটেন করা উচিত। এই সেমিস্টার শেষ হবে, যে পুরান জিনিসটা বার করে রুমটা অ্যাটলিস্ট মাঝখানে খুব ক্লিন থাকবে, তারপর দেখা যায় আস্তে আস্তে ক্লাটার হয়ে যাচ্ছে, এটা রাখতেছি এটা রাখতেছি এটা রাখতেছি, এরকম হয়ে যাবে আর কি। বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। সাস্টেনেবলি যা শিখলাম, যা করবা, সেটা কি হবে, সেটা কন্টিনিউ করা লাগবে। হ্যাঁ, করে তারপরে ছেড়ে দিলাম, লাভ হয় না। আমার এই যে এখন কিন্তু দেখা যায় কুইজের খাতে এটা খুঁজে যদি বের করতে ডিফিকাল্ট হয়, প্রথম দিন কিন্তু এত ডিফিকাল্ট হয় না, কারণ আমার অল্প জিনিস থেকে গুছানো থাকে। জিনিস তো জমতে জমতে, এই যে একটা সমস্যা কি, ওই যে ফার্স্টে শর্ট, যেটা দরকার নাই সেটা ফেলে দিব। বাট আইপিতে স্পেসেরও তো সমস্যা, কোথায় রাখবো, ভেরি ডিফিকাল্ট। এর জন্য আমরা যে পরীক্ষা টরীক্ষা নিয়ে বাইরের কাজ টাজ করি, এগুলো সব আমরা আমাদের রুমে রাখতে হয়, এমন কোনো স্পেস নাই। আছে একটা স্পেস, সেটা একদম ফিল্ড, ওইখানে কোনো নতুন জিনিস রাখার জায়গা নেই। যাই হোক, তো কিভাবে আমরা এই এটা মেনটেন করব? এই কালচারটা ডেভেলপ করা একদিনের কাজ নামে তো সহজ না। একটা তো যে আমাদের ট্রেনিং, টাইম টু টাইম ট্রেনিং করাতে হবে, মানে ওদেরকে কনসাস করতে হবে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রিয়েট ক্রিয়েট অ্যাওয়ারনেস, তারপর স্লোগান, হ্যাঁ, ম্যানেজমেন্ট সাপোর্ট, তারপর ট্রেনিং রিওয়ার্ড, হ্যাঁ, এগুলো দিয়ে ইয়ে করতে হবে। রিওয়ার্ডের আবার অনেক রকম ইয়ে আছে, আমরা একটু, আচ্ছা, তো যেটা হতে পারে এই সাস্টেইনিং হেলদি বডি,
আর আনস্টেম টানস্টেম তুমি এটা কিন্তু আমাদের ইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ওয়েট লুজ আর অনেক প্রোগ্রাম থাকে না, করলাম, ওয়েট লুজ হলো, তারপর কি হলো, আবার ছেড়ে দিলাম, আবার কি হবে, আবার তাহলে ওয়েট গেইন করে শুরু, যেটা যেটা করলে আমাদের লিন এন্ড থিন থাকবে সেটাকে আমাদের সাস্টেন করা লাগবে। ওই প্র্যাকটিস ছেড়ে দিলাম, সাথে সাথে আবার কি হবে, আমরা ওয়েট গেইন করতে থাকবো। আচ্ছা, তো হোয়াট আর দি ডিফারেন্ট মানে স্লোগান, মানে এটা জাপানিজ যেটা করে ওদের, আমরা তো কি করি, আমরা ওয়ালে ছবি টাঙ্গাই, এই করি সেই করি, ওদের এখানে হচ্ছে দেখবা যে এই বিভিন্ন এই মরাল কথা বা এইসব স্লোগান লেখা আছে, যেমন ডু ইউর বেস্ট ফলো 5S। এটা যদি তোমার চোখে পড়ে মানে কতদিন পর পর, অবশ্যই তোমার মনে একটা অ্যালার্টনেস থাকবে, না এটা আমাদের করা হচ্ছে। নেভার রেস্ট উইথ 5S, 5S নিয়ে কোনো রেস্ট নেওয়ার কোনো ইয়ে না। এ প্লেস ফর এভরিথিং, এভরিথিং ইন ইস প্লেস। ঠিক আছে, ক্যান ডু, ক্লিনলিনেস, অ্যারেঞ্জমেন্ট, নিটনেস, ডিসিপ্লিন, এগুলো ডিফারেন্ট টাইপ, এটা জাস্ট অ্যান এক্সাম্পল। ঠিক আছে, তো এরকম স্লোগান যদি লেখা থাকে উইদিন দ্য অফিস বিভিন্ন জায়গায়, তাহলে সবসময় এটা কি, এটা সবসময় সবার চোখে পড়বে, এবং একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, এই জিনিসটা আমাদের করা দরকার। ঠিক আছে, তাহলে আমাদের 5S, আর লাস্টেরটা কি বললাম, 6 ইজ অ্যাবাউট সেফটি। ঠিক আছে, অরিজিনালি এটা 5S হিসেবে আসছে, এখন অনেকে আবার একটা অ্যাড করেছে সেফটি, যাক ওটা এত ইম্পর্টেন্ট না, আমরা পাঁচটাতেই থাকি। এখন বলো তো কি কি দেখলাম আমরা। প্রথমটা কি, সর্ট। শর্ট মানে কি? আমাদের সব কি বলে কর্মক্ষেত্রে যে জিনিসপত্রগুলো সেগুলো আমরা হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট এইভাবে হচ্ছে হ্যাঁ, আমরা সেগ্রিগেট কোনটা করবো। কাজে লাগে, খুব ফ্রিকোয়েন্টলি কাজে লাগে, কোনটা লাগে না, এভাবে শর্ট করে, যেটা লাগবে না সেটা কি করব, রেড ট্যাগ। রেড ট্যাগের দরকার আছে নট মিনস আমি যদি বুঝি এটা লাগবে না, আমি রুম থেকে বের করে দিলাম। আর আমাদের তো সিম্পল, অনেক অফিসে মেবি নট শিওর যে কি হবে, তখন তারা রেড ট্যাগ লাগে, এটাকে এক সাইড করে রাখবে, একটা ডেট দিয়ে দিবে, তারপর ধর 2 মাস পরে দেখলো এটা লাস্ট কবে ইউজ হয়েছে এই তারিখে, তাহলে তো 2 মাসে যখন ইউজ হয় না, এটা তো ইউজ হওয়ার চান্স নাই, তাহলে আমরা ওইটাকে রিমুভ করে ফেললাম। তো দিস ইজ আওয়ার সর্টিং। সেকেন্ডটা সেট ইন অর্ডার। তো কোনটা আমরা কত ফ্রিকুয়েন্টলি ইউজ করি এটা অনুযায়ী আমরা হচ্ছে এটাকে হাতের কাছে রাখবো নাকি দূরে রাখবো সেটা আমরা ডিসাইড করবো এবং সেটা ছোট করে মেনটেন করবো। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের জায়গায় একটা প্লেস লাগবে, তাই না, ডেজিগনেটেড প্লেস। আমি স্ট্যাপলারটা একদিন ড্রয়ারে রাখলাম, একদিন টেবিলে রাখলাম, আরেকদিন সাইড সাইড টেবিলে রাখলাম, এটা কিন্তু নট দি কারেক্ট প্র্যাকটিস। কি হতে হবে, প্রত্যেকের জন্য একটা প্লেস থাকা লাগবে, এবং জিনিসটা কোথায় রাখবো, এই যে এখানে আছে না, সেইখানেই রাখতে হবে। এখানে এই যে এই এই স্লোগানটা থাকে, প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইন ইস প্লেস। আমরা যে যে শ্যাডো বোর্ড দেখালাম, শ্যাডো বোর্ড নামটা কেন হয়েছে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওই যে শ্যাডো ওই বোর্ড বলছি কেন, ওই হচ্ছে যে ওইটা একটা ওই শ্যাডো এখানে ইকুইপমেন্টটা। প্রিন্ট করা থাকে, স্যার। একটা শ্যাডো প্রিন্ট করা থাকলে তাহলে আমরা জানি যে এটা এখানে বসবে। প্লায়ার্স তো অনেক সাইজের হতে পারে, পারে না? শ্যাডো বোর্ডে যদি ওইভাবে ইয়েস। প্রত্যেকটা জন্য এরকম আউটলাইন করা থাকে, তাহলে রাখার সময় কি আমরা এক্স্যাক্টলি ওইটার সাথে ম্যাচ করে রাখবো, শুধু আরেকজন যখন নিতে আসবে সে ইজিলি পেয়ে যাবে, কোনো মিসপ্লেস হবে না। ঠিক আছে, নাম্বার 2। নাম্বার 3, শাইন। শাইন। শাইনের আলটিমেট অবজেক্টিভ কি? ইটস অ্যাবাউট ক্লিনিং, বাট আলটিমেট। অ্যাকচুয়ালি কি, নট টু ক্লিন। আমি ক্লিন করব কেন, আমার যদি এই ডার্ট, ডার্ট কিভাবে আসছে, সোর্সটা যদি বন্ধ করলে ক্লিন করার দরকার আছে? যদি বলছি শাইন, শাইন করার একটা হচ্ছে ক্লিনিং, বাট আলটিমেটলি লং টার্ম ইয়েটা কি, অবজেক্টিভ কি, এই সোর্সটা এটা যাতে ক্লিন করতে হবে। হ্যাঁ, যে সোর্সটাকে বন্ধ কারণটা করে বন্ধ, দেওয়া। হ্যাঁ তাই শাইন। তারপরে নাম্বার 4, স্ট্যান্ডার্ডাইজেশন স্যার। স্ট্যান্ডার্ডাইজ। ইভেন এই যে ক্লিন যে করব, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ডের প্রসিডিউর ফলো করে। আমাদের এখানে করে কিনা জানি না, বাইরে দেখেছি এই যে ট্রেনিং সেন্টারগুলো বা ইউনিভার্সিটিগুলোতে একদম রুটিন ধরে কিন্তু ওয়াশরুমগুলো ক্লিন করতেছে, 1 ঘন্টা পর পর ওয়াশরুম। দিস ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ঠিক আছে, আমাদের এখানে তো সকালে একবার করলো বাস, মনে ডিউটি শেষ, তারপরে আমরা না বললে, কমপ্লেন না করলে সেকেন্ড টাইম ক্লিনিং কেউ যায় না। আমি তো এমবি ফ্লোরে কয়েকবার বলেছি, এটা আবার মনিটর তো আমার পক্ষে করা সম্ভব না, অফিসে বলছি, বা দেখি যে খুব একটা ইয়ে হয় না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মিনস
সেম প্রসেস, মানে আমি জানি কখন কি হবে, কিভাবে হবে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজেশন। লাস্টেরটা সাস্টেইন। সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি আমরা মানে কি? যা খুব যা করলাম সহজভাবে, হ্যাঁ, আমরা যা যা করলাম সেটা যাতে লং টার্মে ওই একইভাবে থাকে এক্স্যাক্টলি। এটাকে ইনশিওর প্র্যাকটিসটা করা। শুরু করে আবার বন্ধ করে দিলাম, তাহলে তো লাভ হলো না। আমরা নাম্বার টু, সেটা হচ্ছে আমাদের সেট ইন অর্ডার। প্র্যাকটিস শুরু করলাম, তারপর না আমি ইচ্ছা মতন এই প্লায়ার্সটা এখানে না রেখে আমি আরেক জায়গায় রাখলাম, ফেরত দেওয়ার সময় নিচে রেখে দিলাম, ওই বোর্ডের মধ্যে দিলাম না, লাভ হবে? লাভ হবে না। সুতরাং যে প্র্যাকটিসটা আমরা শুরু করেছি, যে সিস্টেম সর্ট করা, সেট ইন অর্ডার, শাইন, এটা কি করতে হবে? কন্টিনিউ করা লাগবে। আর সাস্টেন করার উপায় কি? বলো। আমরা তো কিছু জিনিস দেখলাম, সাস্টেন করার উপায় কি? স্লোগান গুলো ইয়া করা। স্লোগান, হ্যাঁ, স্লোগান তো একটা, তারপরে ট্রেনিং, টাইম টু টাইম ট্রেনিং, হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপর রিওয়ার্ড। হ্যাঁ, যেমন আহ কথার কথা যে আমাদের যদি একটা রিওয়ার্ড থাকতো যে কোন টিচার সবসময় গুছানো, মেবি তাহলে আমার অ্যালার্টনেসটা আরো বাড়তো যে না, আমি এটাই ফলো করবি। ঠিক আছে, রিওয়ার্ড দিলে, রিওয়ার্ড ইজ সাম সর্ট অফ রিকগনিশন। বা রিওয়ার্ডটা কি মনিটরি হতে হবে? নট নেসেসারিলি। রিকগনিশন কিন্তু, মনিটারি রিওয়ার্ড একটা লেভেল পর্যন্ত মেবি মনিটারি রিওয়ার্ডটা হয়তো ইম্পর্টেন্ট, বাট রিকগনিশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন মনিটারি রিওয়ার্ড। যেমন এই যে অ্যাসেম্বলি লাইন, বোর্ডের অ্যাসেম্বলি লাইনে এক্সাম্পল দিয়েছিলাম, আমার মনে থাকে না, আবার ইএমবিএ তে পড়াচ্ছে, এখানে পড়াচ্ছে, কোথায় কি বলি এগুলো এখন ট্র্যাক থাকে না। যাই হোক, রিপিট হলে হবে। রিকগনিশন, ওরা যখন প্রথমে কি হলো, প্রথমে তো গাড়ি যেভাবে অ্যাসেম্বলি, ইট ওয়াজ নট, এই অ্যাসেম্বলি লাইনে করতো না, একটা একটা পয়েন্টে একটা গাড়ি, লোকজন এসে এসে ওখানে ওখানে বিল্ড আপ করতো, তারপর তো শুরু করলো অ্যাসেম্বলি লাইন। অ্যাসেম্বলি লাইনে, তাতে তো যারা অ্যাসেম্বলি ডিজাইন করছে তাতে একটা হিসাব আছে যে ডেইলি এক একটা, কথার কথা যে এক্সাম্পল, একটা শিফটে 100 গাড়ি প্রডিউস হওয়ার কথা। ঠিক আছে, এখন দেখা গেল প্রথমে যখন ইন্ট্রোডিউস করলো দেখা স্টুলো, নাম্বার তো বলতে ধরো ইটস অ্যারাউন্ড 50। এখন 2 দিন দেখার পরে ওই যে প্ল্যান্টের যে ম্যানেজার, সে একটা ইয়ে করলো যে কিভাবে এদেরকে মোটিভেট করা যায়, যে এরা তো ফুল পটেনশিয়াল নিয়ে কাজ করতেছে না, ফুল পটেনশিয়াল ইউটিলাইজ করছে না, করলে তো ওদের টার্গেট 100, মানে প্রোডাকশন 100 হচ্ছে মাত্র অ্যারাউন্ড 50। এখন হাউ টু মোটিভেট দেম? কম্পিটিশন তো মানুষকে মোটিভেট করে। ও কি করলো, জাস্ট একটা ওয়ালে একটা চার্ট বানালো, টিম এ, টিম বি, ধরো মর্নিং শিফটে একটা টিম কাজ করতেছে, তারপরে তোমার ইভিনিং শিফটে আর একটা টিম কাজ করতেছে। সে লিখলো, সে মর্নিং টিমে করে, সে লিখলো যে ডেটা তো মর্নিং শিফটের প্রোডাকশন কত হচ্ছে 50। ইভিনিং শিফট যখন আসলো, তারা তো দেখলো আগের টিম, আগের শিফটে কতগুলো হয়েছে 50। তোর বলে ঠিক আছে, আমরা এটা এক্সিড করি, আমরা একটু এফিসিয়েন্ট হই, তারা হয়তো বললো 60। এরপরে যখন মর্নিং টিম, সকালের টিম আসলো, তারা কি দেখলো যে আগের টিম করেছে কত, 60, ওরা বললো, ঠিক আছে আমরা একটু বাড়াই। এইভাবে করে কিন্তু ওই 100 বা তাদের এক্সপেক্টেড রেট কিন্তু চলে আসছে উইদিন ফিউ ডেজ। তো এখানে কোনো মনিটরি রিওয়ার্ড ছিল? ইটস অনলি রিকগনিশন যে এরা কাজ ভালো করতেছে। ঠিক আছে, কোয়ালিটি সার্কেল আরেকটা সিস্টেম আছে ইন জাপান, কোয়ালিটি সার্কেল। তো সেখানে যেটা হয়, ইটস এ ভলেন্টারি অর্গানাইজেশন উইদিন দি অর্গানাইজেশন আর কি। ধরো টয়োটার কথা বলি, সে ইঞ্জিন, ইঞ্জিন যেখানে ম্যানুফ্যাকচার সেখানে অনেক ওয়ার্কার কাজ করে না, ওরা একটা এরকম কোয়ালিটি সার্কেল, একটা টিম তৈরি করবে নিজেদেরকে নিয়ে। বাট ইট ইস ভলেন্টারি, তোমার যে টিমে জয়েন করতে হবে কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, যাদের ইচ্ছা হলো তারা জয়েন করবে। ওদের অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে যে প্রসেসের মধ্যে ইমপ্রুভমেন্ট। সিস্টেম একটা ডিজাইন করে কারা? ইঞ্জিনিয়াররা। আর কাজ করে কারা? টেকনিশিয়ানরা কাজ করে, তাই না? তো টেকনিশিয়ানরা এরকম একটা কোয়ালিটি সার্কেল করবে। ওদের অবজেক্টিভ হচ্ছে প্রসেসটাকে আরো ইমপ্রুভ করা, কিভাবে যেতে পারে। ওরা যে সমস্যাগুলো ফেস করবে এগুলো তারা নিজেরা মিটিং করবে। আচ্ছা, এখন মিটিংটা কখন হবে? দেখো, এটা হচ্ছে ওয়ার্ক এথিক্স, ভেরি ইম্পর্টেন্ট।
এই মিটিংটা তারা কখন করবে? নট ইন অফিস টাইম, কারণ ইটস ভলেন্টারি অর্গানাইজেশন। অফিসের টাইম নষ্ট করে এই মিটিং করার জন্য কোয়ালিটি সার্কেল করা হয়নি। অফিস টাইমে তুমি তোমার কাজ করবে, রেগুলার কাজ। আফটার অফিস আবার তারা মিট করে। তো এটাতে খুব একটা বেশি টাইম না, সপ্তাহে 1 দিন বা 2 দিন মিট করে, বা হয়তো নেসেসিটি হলে আর একটু বেশি মিট করবে বা এরকম। তো সে ফর 1 আওয়ার বা 2 আওয়ার, তেমন কোনো ব্যাপার না। ওখানে বসে তারা ডিসকাস করবে হাউ টু ইমপ্রুভ দি সিস্টেম, সিস্টেমটা কিভাবে ইমপ্রুভ করতে। তারপর তারা কি করবে, একটা প্ল্যান বানাবে, প্ল্যান বানিয়ে ম্যানেজমেন্টের কাছে তারা সেটা প্লেস করবে যে ওকে, এই জিনিসটা যদি এভাবে চেঞ্জ করা হয় তাহলে আমাদের কাজের আরো আহ, সুবিধা হবে বা কোয়ালিটি ইমপ্রুভ হবে। তো তারপর ম্যানেজমেন্ট, হয়তো তুমি 10টা প্রপোজাল দিলা, 2-3টা তো ম্যানেজমেন্ট একসেপ্ট করবে, তাই না? সবগুলো তো একসেপ্ট করবে না, বাট কিছু তো এখানে তো কিছু নলেজ বেজিয়ে থাকবেই। তারপর তারা কি করে, রিওয়ার্ড দেয়। রিওয়ার্ড কি দেয়? এরকম ধরো একটা ফ্যাক্টরিতে এরকম 20টা কোয়ালিটি সার্কেল আছে। তারা কি করবে, প্রত্যেক মাসে বা একটা সার্টেন টাইম পরে পরে রিকগনাইজ, এই টিমটা হচ্ছে এই মান্থের জন্য দিস দ্য বেস্ট পারফর্মিং টিম। কোনো মনিটারি রিওয়ার্ড কিন্তু নেই, এটা কিন্তু তারা মোটিভেটেড টু ওয়ার্ক ভলেন্টারিলি ইন এ কোয়ালিটি সার্কেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 5 এস গুলো খুব শর্টকাটে পড়ালাম, জাস্ট বেসিক এই আহ, আর আচ্ছা, ও সরি, আরেকটু জিনিস দেখাই। এই দেখো এখানে ফার্স্টের পিকচার হচ্ছে যে আমি ইয়ে করে রাখলাম, জাস্ট রেখে দিলাম। বাইরের ভিতরে আমি একটা স্পেসিফিক স্পেস করে দিই, আমার এই বিনটা এখানে থাকবে, টয়লেট রোলটা এখানে থাকবে, তাহলে সবসময় কি ওই জায়গাতেই রাখা হবে। ঠিক আছে? এই যে হ্যাপেজেটলি রাখলাম প্যাকেজগুলো, বাট এটা আমরা অর্ডার রাখলে এভাবে গুছিয়ে রাখতে পারি। হ্যাঁ, এই টুলস গুলা, এটা হচ্ছে ফার্স্টে বাইরের ছবিটা যখন আনঅর্গানাইজড, আর ডান ছবিটা অর্গানাইজ করার পর দেখো কত কত neat এবং একটা জিনিসকে আইডেন্টিফাই করা কত সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের রুমও কিন্তু তোমরা, আমি তো আমার রুমের এক্সাম্পল, তোমরা হোস্টেল থাকো বা নিজের রুমও কিন্তু গুছানো অনেক কিছু আছে, আছে না? আজকে ট্রাই করবো যে 5 এস তোমার রুমে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো, কিছু না কিছু ইমপ্রুভমেন্টের স্কোপ পাবাই। ঠিক আছে? নিজের রুম নিজে গুছাও না, আহ, আহ, আব্বা আম্মা বা ভাই বোন গুছিয়ে দেয়, কোনটা? নিজেরটা নিজে গুছাও নাকি? স্যার নিজেই গুছাই। আজকে ট্রাই করবা, এই যে 5 এস এর কনসেপ্টটা মাথায় রাখবে, গিয়ে দেখবে যে কিভাবে তোমার রুমটাকে আরেকটু অর্গানাইজ করতে পারো। ঠিক আছে? ইয়েস স্যার। যে কার্ডবোর্ডে বা ইয়েতে জিনিস কিভাবে রাখবা, হ্যাঁ, কাপড় কিভাবে রাখবা, বা জুতা কিভাবে রাখবা, হ্যাঁ, এগুলো কিন্তু নিজের মতন করে অর্গানাইজ, দেখবে যে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, গেল আমাদের 5 এস। আচ্ছা, আবির, জি স্যার। আমার ওই যে হোয়াটসঅ্যাপের সব এগুলো না মুছে গেছে। তোমার ইমেল অ্যাড্রেসটা পাঠাতে আমি তাহলে তোমার এই স্লাইডগুলো পাঠিয়ে দিব, হ্যাঁ? ইমেল জি অ্যাড্রেস স্যার। আমাকে দিও। একদিন বুঝলাম না হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসলো, কি সিনক্রোনাইজেশন কি, আমি ভুলে নো দিয়ে দিলাম, তারপর দিয়ে সব ইয়ে আমার এই অ্যাকাউন্টে যা যা ছিল সব ইয়ে মুছে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সে তো কম কেন, 75। যাক, আমি এখান থেকে আমাদের অ্যাটেন্ডেন্স ডাউনলোড করার একটা ইয়ে আছে এখানে, লগ ইন করার রেকর্ড ইয়ে থাকে। আমরা আরো কিছু জাপানিজ
টার্মিনোলজি এবং এটা কি মিন করে দেখি। একটা হচ্ছে জিডোকা, অটোমেশন উইথ হিউম্যান ইন্টেলিজেন্স। এটা হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, তারপর হচ্ছে আমাদের জিডোকা, তারপর হচ্ছে আমাদের ফুল অটোমেশন। ঠিক আছে, এই ফেজ বাই ফেজ গেলে একটা সুবিধা আছে, সিস্টেম শুধু একদম ডাইরেক্ট অটোমেশন অনেক সময় এনজিনের রং রেজাল্ট। এর জন্য কি করতে হয় আমাদের, সিস্টেমকে ভালোভাবে বোঝার জন্য কিছু কিছু ক্ষেত্রে ইন বিটুইন একটা সিস্টেম আছে, হচ্ছে অটোমেশন উইথ হিউম্যান ইন্টেলিজেন্স। সম্পূর্ণভাবে আমরা মেশিনের উপর ডিপেন্ডেন্ট না, কিছুটা এখানে হিউম্যান ইন্টেলিজেন্স। যেমন ডিসকভার অ্যান অ্যাবনর্মালিটি, স্টপ দি প্রসেস, ফিক্স দি ইমিডিয়েট প্রবলেম, ইনভেস্টিগেট অ্যান্ড সলভ দি রুট কজ। আচ্ছা, এটা মনে রাখবো, আমরা রুট কজ অ্যানালাইসিস দেখবো, আজকে পারবো কিনা জানি না। আচ্ছা, কি হতে পারে, আমি একটু কুইক ইয়াতে যাই। সেটা হচ্ছে যেটা যেটা আবি ইয়ে হলো, ইমপ্লিমেন্ট হলো কখন। আমরা তো টয়োটার নাম কিসে শুনি, গাড়ি বানানো, তাই না? ওতে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আছে। ওরা কিন্তু ইনিশিয়ালি দেওয়ার ইন টেক্সটাইল। ওদের প্রথম ব্যবসা ছিল কিন্তু, প্রথম দিকের ব্যবসা হচ্ছে টেক্সটাইল, টেক্সটাইল মেশিনারিজ। এখন আহ, ইয়ে দেখেছো, আহ, আমাদের যে এখন তো সব পাওয়ার লুম, আগে কি ছিল হ্যান্ডলুম। হ্যান্ডলুম দেখেছো, যে হাতে যে কাপড় ইয়ে করে, দেখেছি স্যার। না হলে ভিডিওতে দেখে নেবে। এটা কিন্তু প্রসেস খুব মানে কঠিন। ধরো তোমার ভার্টিক্যালি সুতাগুলাকে সিঙ্গেল সিঙ্গেল লেয়ারে এটাকে এটাকে ওই হ্যান্ডলুমের মধ্যে বসায়। তারপরে একটা ইয়ে থাকে, বাংলায় কি বলে ভুলে গেলাম। চরকা স্যার। না না, চরকা তো সুতা ইয়ে করার জন্য, ওই যে হ্যান্ডলুমে যেটা, যে হাতে টান দিলে এই মাথা থেকে ওই মাথা চলে যায় সুতা বাইন্ডিং এর জন্য আর কি। এখানে ইংলিশ তো শাটল বলে এটাকে। মানে কি হয়, তুমি ওটা যদি আহ, একবার প্রেস করো বা টান দাও, তোমার ভার্টিক্যালি তো সুতা থাকে, হরিজন্টালি তো আরেকটা সুতা লাগবে না? ওইটা কিন্তু ওই যে ওই শাটলটা এই মাথার থেকে ওই মাথা মুভ করে করে আরেকটা সুতা লে করতে থাকে। ঠিক আছে, তো ওই মেশিন যখন ওরা বানালো, এখন সুতা তো ছিঁড়ে যেতে পারে, তাই না? বাট শাটলটা তো মুভ করতে থাকে, তাহলে কি হবে, যখন ডিটেক্ট করবা তার মধ্যে কিছুটা অংশ কি হবে, নষ্ট হয়ে যাবে না? যে ওখানে তো এই হরিজন্টাল সুতাটা তো ইয়ে হলো না, বাইন্ডিংটা হলো না। বোঝা গেল জিনিসটা নাকি? আমি একটু বোর্ডে যাই, সেজন্য কি বোর্ডটা তো আবার। আচ্ছা, ধরো কি হচ্ছে, এরকম ভার্টিক্যালি সুতাগুলা মেশিনের মধ্যে ইয়ে করা থাকে। ঠিক আছে, হ্যান্ডলুমে তো অনেক কষ্ট। এটা যে ভার্টিক্যাল সুতা ইয়ে কি হবে, কাপড় কি হবে, এরকম ভার্টিক্যাল থাকবে, হরিজন্টাল থাকবে, এটা তো তাহলে বাইন্ডিংটা হলো, তাই না? কাপড়টা এইভাবে তো বাইন্ডিং হয়। আমি তো অনেক গ্যাপ দিয়েছি, এত গ্যাপ থাকে না। তো যেটা হয় যে তোমার এইটা আগে তারা মেশিনের মধ্যে বসায়, তারপরে একটা যে শাটল থাকে, এটা কি করবে, এই মাথাতে এই মাথা যাবে, তাহলে সুতাটা এখানে বসলো, তারপর একটু সরে এই মাথা থেকে এই মাথায় আসবে। ঠিক আছে, আবার একটা সুতা বসলো, এইভাবে তারা ইয়ে করতে থাকে। এখন কোনো কারণে সুতা তো স্ট্রেসের উপর ডিপেন্ড করে, তাই না? এত স্পিডে এটা যাচ্ছে, ছিঁড়ে তো যেতে পারে, তাই না? ওই জায়গাটা স্ট্রেংথ, চরকি দিয়ে সুতা কাটে, স্ট্রেংথ তো একটু 19 হতে ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলে এখন যদি তোমার এই শাটলটা মুভ করতে থাকে, তাহলে কি, ধরো এখানে এইটুকু জায়গা মুভ করলো, তুমি অনেক এইটুকু জায়গার মধ্যে কোনো হরিজন্টাল কোনো ইয়ে হলো না। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এখানে এইটুকু জায়গা ডিফেক্টিভ হয়ে গেল না? আচ্ছা, তুমি হয়তো ম্যানুয়ালি এটা ঠিক করলা, মিস করলা যে এইটুকু, তুমি হয়তো এখানে এসে ঠিক করলা, ঠিক আছে করলা, ওদিকে খেয়াল করলো না, অনেকটুকু আগের থেকে এটা হয়েছে। তাহলে কি হবে, কাপড় মাছ কিন্তু ডিফেক্ট থেকে যাবে, তাই না? তো টয়োটাতে যেটা ফার্স্টে করলো, ওরা যে লুম বানলো, এটা ডিটেক্ট করার পর এটা কিভাবে প্রিভেন্ট করা যায়, তখন তারা একটা ইয়ে করলো যে আহ, মানে এখন তো অনেক রকম সেন্সার, তখন তারা ইয়ে করলো যে যে শাটলটা যদি সুতাটা ছিঁড়ে যায়,
শাটলটার স্ট্রেসটা কম থাকে, এটাকে তারা ডিটেক্ট করে কি হবে, মেশিনটাকে অটোমেটিক বন্ধ করে দিবে। তার মানে সুতাটা যখন ছিঁড়ে যাবে, অটোমেটিকলি কি হবে, এই মেশিন বন্ধ হয়ে যাবে, শুধু ডিফেক্টিভ প্রডিউস হবে না। ঠিক আছে, তারপর কি তুমি ম্যানুয়ালি এটাকে আবার ফিক্স করে তোমার মেশিন চালু, তাহলে কি হলো, তোমার মেইন যে কাপড়ে কিন্তু কোনো ফল্ট হলো না। আচ্ছা, এটা হচ্ছে কি তাহলে জিডোকা অটোমেশন, অটোমেশন উইথ হিউম্যান ইন্টেলিজেন্স, পার্টলি মেশিন পার্টলি হিউম্যান বিং। এটার পর এখন কি চলে আসছে, এখন তো পুরো অটোমেশন। এখন হচ্ছে তোমার মডার্ন তো যদি যাও, যেসব আমাদের টেক্সটাইল মিল আছে, আমরা একটাতে গিয়েছিলাম প্রায় বেশ কয়েক বছর আগে। মোমেন স্যার তো মোমেন স্যারদের না, ওনার বন্ধু ফ্যাক্টরিতে নিয়ে গেছিল আইবি স্টুডেন্টদেরকে, আমিও গিয়েছিলাম সাথে। এখন তো সবকিছু অটোমেটেড। অটোমেটেড মিনস হোয়াট, এই যে ইয়েটা যদি ছিঁড়ে যায়, সুতাটা ছিঁড়ে গেল, মেশিন অটোমেটিক বন্ধ হবে। এটা তো আগের আগের সিস্টেমই। বাট আগে রিপেয়ারটা কি হতো, ম্যানুয়ালি একজন গিয়ে ওটাকে সুতাটাকে আবার ফিক্স করে দিচ্ছে। এখন এখানে ছিঁড়ে যাবে, রোবোটিক হ্যান্ড আছে ছোট ছোট, ওরাই কিন্তু আবার মেশিন, ওরাই সুতাটাকে আবার কি করবে, জোড়া দিবে, দিয়ে আবার অটোমেটিক মেশিন চালু হবে। আমরা অনেকে পদ্মা টেক্সটাইল, বেক্সিমকোর, মানে তখন তো খুবই ফ্যাক্টরি ছিল, পদ্মা টেক্সটাইল। ওখানে এই যে জিরোগা সিস্টেম, ওখানে কিন্তু ছিঁড়ে গেলে ওই প্রত্যেকটা মেশিনের সামনে একজন দুজন করে থাকে, সুপারভাইজার বা হেল্পার থাকে, তারা কিন্তু কন্টিনিউসলি মনিটর করে যে এই শাটলটা হয়ে গেছে কিনা, বন্ধ হয়ে গেছে কিনা, মেশিন বন্ধ হয়ে গেছে, তখন তারা ম্যানুয়ালি করে। আর এই যে যে টেক্সটাইল আমরা গেলাম, প্রোডাকশন ফ্লোরে দেখে মনে হচ্ছে যে কি ব্যাপার, মানুষজন নাই নাকি ছুটিতে, এবং মেশিন কিন্তু সব চলতেছে, এরকম অনেকগুলা লুম, বাট 4-5 জন লোক, তারা জাস্ট মানে কোনো এক্সেপশন কিছু হলো কিনা সেটা ভিজুয়ালি দেখার জন্য আছে, আর কোনো কারণে। কিন্তু এই যে সুতা ছিঁড়ে যাচ্ছে, এটা ছিঁড়বে, এটা খুবই কমন জিনিস মধ্যে, লুমের মধ্যে। বাট কি হচ্ছে, এটা ছিঁড়ে যাচ্ছে, রোবোটিক হ্যান্ড আছে, তারাই কিন্তু ওটাকে আবার জোড়া দিচ্ছে। আবার ওইটা জোড়া হওয়ার পরে এই সিগন্যালও চলে যাচ্ছে, আবার সাথে সাথে মেশিন স্টার্ট হয়ে যাচ্ছে। তো অটোমেশন সুবিধা হচ্ছে তুমি প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারতেছো, মানে কি কারণে হচ্ছে, যে রুট কজ অ্যানালিসিস, কি কারণে সুতাটা ছিঁড়তেছে, কি হচ্ছে, সবকিছু তোমার ফোকাসে থাকছে। আর এই স্টেজে কস্টও কম। এটা ভালোভাবে বোঝার পর ইউ ক্যান গো ফর ফুল অটোমেশন। ফুল অটোমেশন অনেক কস্টলি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জিডোকা সিস্টেম। আচ্ছা, এগুলো তোমরা দেখে নেবে, তো আছে আরেকটা হচ্ছে পোকাইয়োকি। জিডোকাতে হচ্ছে একটা ফল্ট হওয়ার পরে এটাকে কি সাথে সাথে ডিটেক্ট করে এবং প্রপার স্টেপ নেওয়া। আর পোকাইয়োকি হচ্ছে টু প্রিভেন্ট ডিফেক্ট ফ্রম হ্যাপেনিং, ডিফেক্ট হতে দিবে না, হওয়ার আগেই সে তোমাকে এটাকে অ্যালার্ট করবে, মানে প্রিভেন্ট করবে ফ্রম হ্যাপেনিং। কি হতে পারে, দেখো এখানে কতগুলি আছে। একটা হচ্ছে তোমার এই যে আমাদের লাইট আহ, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেখছি না স্যার। ও সরি সরি, শেয়ার শেয়ার করি নাই, সরি, এটা আমার প্রায়ই হয় ভুলটা। এই যে পোকাইয়োকি, ইটস এ ভিজুয়াল কন্ট্রোল, এটা একটা ভিজুয়াল কন্ট্রোল টুল, বাট মেন কাজ কি, টু প্রিভেন্ট ডিফেক্ট ফ্রম হ্যাপেনিং। আচ্ছা, তো কি হচ্ছে দেখো এখানে, আহ কোন এক্সাম্পলটা ভালো হবে, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের যে স্টিলের স্ট্রাকচার হয় না, আমি এই এক্সাম্পলটা দিচ্ছি। স্টিলের স্ট্রাকচারে কি হয়, অনেক নাট বোল্ট দিয়ে সেগমেন্ট গুলো জোড়া দেওয়া হয় না। স্টিলের স্ট্রাকচার দেখছো, এই স্টিলের ব্রিজ আছে, ছোট ছোট কালভার্ট আছে, সব দিয়ে দেখবে কি স্টিলের সেগমেন্ট গুলোকে নাট বোল্ট দিয়ে টাইট দেওয়া হয়। এখন তুমি একটা একটা জয়েন্ট হয়তো 20টা নাট দিয়ে তারা করতেছে। And এমন হতে পারে না যে না, একটা বোল্ট তুমি টাইট দাও নাই। তাহলে এখন যদি এটা বারকোড, এটা যদি বুঝতে হলে প্রত্যেকটা আবার তাকিয়ে দেখতে হবে কতটুকু হয়েছে, বা ধরে ধরে দেখতে হবে টাইট হয়েছে কিনা। এটা যেটা করে, এই
বোল্টটা টাইট করে যে দিয়ে রেঞ্জটার মধ্যে তারা একটু কালার লাগিয়ে নেয়, তাহলে যেই বোল্টটা টাইট দিচ্ছে কালারটা এখানে চলে যাবে না একটু, ওটা দেখে তারা বুঝবে যে কোনোটা মিসিং হয়েছে কিনা, কোনো বোল্ট টাইট দেওয়া হয়নি, সেটা তারা ইজিলি বার করতে পারবে। তারপরে যে আমরা ছোটবেলায় যে তোমরা কালার বক্স ইউজ করছো, ক্রেয়ন কালার, হ্যাঁ, এখন প্যাক করার সময় তো ভুল হতে পারে না? আমি দিলাম ভুলে একটা কালার দুবার দিয়ে দিলাম আর একটা কালার মিসিং হয়ে গেল। এখন প্যাক করার পর যদি এটা চলে যায় মার্কেটে, তখন ডিটেক্ট হবে, তখন ফেরত দিতে হবে, তুমি আবার চেঞ্জ করে দিবা। ওরা প্যাকিং এ যেটা করে, এটা একটা ওই যে লাইট সেন্সর দিয়ে ইয়ে করে, and এক একটা কালারের রিফ্লেকশন একরকম হয়, তাই না? ফিজিক্স যারা পড়ছে জানো তো যে কালার মানে অ্যাঙ্গেল, রিফ্লেকশন অ্যাঙ্গেলটা, এটাতে তারা ডিটেক্ট করে ফেলে সবগুলো কালার এখানে প্রপারলি প্লেস হয়েছে কিনা, না হলে ওইটাকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে? তারপর তোমার আহ প্লেনে প্লেনে যে ওয়াশরুমে যাবা, কি হয়, ভুলে তুমি দরজাটা লক করলে না, হতে পারে না? তা এখন যেটা এটা 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 প্রিভেন্ট করার জন্য কি করেছে, তুমি দরজা লক করার না পর্যন্ত ভিতরে লাইট জ্বলবে না। এখন তুমি লক করো না, তখন তো খেলবে লাইট জ্বলছে না কেন, তখন তুমি অ্যালার্ট হবা। তাহলে এই ডিফেক্ট গুলো কি হচ্ছে, তোমাকে ডিফেক্ট মানে হতে দিবে না। জিডোকের সাথে ডিফারেন্সটা বোঝা গেল? খুবই সিমিলার, মানে কাছাকাছি, কিন্তু ডিফারেন্সটা কি বলো তো? জিডোকার পোকায়োকের ডিফারেন্সটা কি? কি বোঝা যায়নি ডিফারেন্স? আমার কথা শোনা যাচ্ছে নাকি? তোমরা রেসপন্স আমি তো বুঝবো না, আমি তো ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা আল্লাহ জানে। না স্যার, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে নাকি না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, জিডোকা হচ্ছে ডিটেকশন, মানে একটা ফল্ট হলে সাথে সাথে ডিটেক্ট করে সিস্টেমকে আমি বন্ধ করে ফেলবো। দিস ইজ জিডোকা। তারপরে এটাকে রিপেয়ার করে তারপরে ইয়ে করবো। আর অ্যান্ড্রয়েড এই পোকাইকে হচ্ছে ডিফেক্ট হওয়ার আগে আমি অ্যাকশন নিব, মানে ডিফেক্টের জন্য না হয়। আমি ভুলে ঢুকে ওয়াশরুমের দরজা লক করলাম না, হতে পারে না যে আমি ভুলে লক করলাম না আরেকজন ঢুকে গেল, তাই না? খুব একটা ইয়েস স্যার। মানে ইয়ে অবস্থার সৃষ্টি হবে, এম্বারেসিং অবস্থা। তো এটা প্রিভেন্ট করার জন্য তুমি ঢুকলে বাট লক না করবো, তুমি লাইট জ্বলবে না, তবে এই ফলটা হওয়ার হওয়ার সে স্কোপ দিল না। এই যে তুমি ওয়াশরুম জানিস আরেকজন ঢুকে যাবে, এই ফলটাই হতে দিবে না। তারপর যেটা বললেন যে বোর্ড, নাট বোল্ট গুলোকে টাইট করতেছে, সবগুলো তো টাইট করলো না, হতে পারে না 20টা তুমি একটাতে স্কিপ করে গেলে, তাহলে যেটা দিয়ে টাইট দিবে ওটার মধ্যে তার একটু পেইন্ট লাগিয়ে নেয়, তাহলে যখন টাইট দেয় পেইন্টটা ওই বোল্টের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ওটা দেখলে ফিজিক্যালি দেখলে বুঝে ঠিক আছে সবগুলোতে কালার আছে, একটাতে কালার না এটা টাইট দেন, তখন সে টাইট দিবে। ঠিক আছে? তারপরে ক্রেয়ন কালারের যেটা এক্সাম্পল দিলাম, ভরলা তুমি 6টা 12টা কালার ভরলা, তারপর একটা মেশিনে দিবা, ওই মেশিন চেক করে, আমাদের ফিজিক্যালি চেক করা তো ভুল হতেই পারে, মেশিন চেক করবে ওই লাইট ইয়ে করে যে রিফ্লেকশন, এটা ইয়ে করে তারা দেখবে যে 12টা কালারই আছে কিনা। ঠিক আছে? দিস ইজ প্রিভেনশন, ভুল হতে দিবে না। তুমি প্যাক করার আগে তুমি জিনিসটাকে কি মার্কেটে যাওয়ার আগে তুমি কারেক্ট করে ফেলতেছো, ভুল করার কোনো এখানে স্কোপ নেই। আরেকটা এক্সাম্পল, আমাদের এখানে যে আমরা যে এই কোশ্চেন আমাদের প্রেসে যাই, প্রেসে যে একটা কাটিং মেশিন ইউজ করে, খুবই শার্প এবং খুবই হেভি, এবং কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশে, কেন অনেক জায়গায় হয়, তোমার ওই যে ওরা যখন কাগজটা ধরে, অনেক সময় এই যে ভুলে আঙ্গুল একটা চলে গেল ব্লেডের নিচে, সাথে সাথে আঙ্গুল কেটে যায়, একদম 2 টুকরো হয়ে যাবে, এত এত ভারী আর এত শার্প মেশিন। কাগজ কি ধরে 500 কাগজ একসাথে কাটতেছে, তো বুঝে তো যে ব্লেডটা অনেক হেভি হতে হবে এবং অনেক অনেক ধার থাকতে হবে। তো এখন এটা তো মানে আগেকার মেশিন। আমরা ব্র্যাকের প্রেসে গিয়েছিলাম একবার, ওদের কাটিং মেশিন সুন্দর, তুমি সবকিছু সেট করলা, সেট করার পরে ডেজিগনেট একটা স্পেস আছে, তোমার হাত দুটো এখানে রাখার না পর্যন্ত মেশিন ওই ব্লেডটা ইয়ে হবে না। তুমি পাওয়ার দিয়ে রাখছো, ফাইন, অসুবিধা নেই, কিন্তু তোমার হাত দুটো তুমি যখন যত্ন করে ওখানে না রাখবা, ওখানে সেন্সার আছে, ওরা সেন্স করবে যে তোমার হাত দুটো এখানে তুমি পজিশন, তারপরে ব্লেডটা মুভ করবে। তাহলে কি অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করলো না? তুমি হাত দিয়ে এখানে মেশিন, মানে হাত কাটার কোনো স্কোপ আছে?
আঙ্গুল কাটার কোনো স্কোপ আছে? স্কোপ নাই। এটা হচ্ছে প্রিভেনশন। বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, প্রিন্টারে আমরা যে প্রিন্টারে ইয়ে করি, কি হয়? কাগজ দিলাম না, হতে পারে না ড্রামের মধ্যে প্রিন্ট হচ্ছে, তাহলে তো কালি নষ্ট হবে খামাকা। ও কিন্তু সেন্স করে, ও কাগজ না দিলে প্রিন্ট, ওইটা প্রিন্টারের মেইন মেইন ইঞ্জিন কাজ করবে না। আমরা যে লেজার দিয়ে প্রিন্ট করি ওইটাই কাজ করবে না, পেপারটাকে সে ডিটেক্ট করছে পেপার আছে কি নাই, না থাকলে কিন্তু সে কাজই করবে না। তাহলে কি করছে, আমরা কিন্তু এখানে এই ফল্টটাকে কি প্রিভেন্ট করতেছি, এই ফল্ট আমরা হতে দিব না। ঠিক আছে, এটা হচ্ছে পোকাইউকি। যেমন এখানে দেখো, এখন কিন্তু যে আমাদের যে সস যেটাকে আমরা, অনেকে গ্লাস বোতল ইউজ করে না, গ্লাস বোতলের সমস্যা কি? স্যার ঢালার সময় প্রিসিশন কম। প্রিসিশন কবে হচ্ছে বড় কথা, যে অনেক সময় দেখবো যে এত এত অনেক density বেশি থাকে, এটা ইয়ে করা খুব মুশকিল হয়। হ্যাঁ, প্লাস দেখবো যে বটলে কিছু থেকে গেছে নিচে। এখন তো অনেকে প্লাস্টিকের কন্টেনার চলে যাচ্ছে, যেটা তুমি ইজিলি স্কুইজ করতে পারবা। হ্যাঁ, যে যে কোনো তোমার এটা সহজ হয় ইয়েটা নেওয়াটা। তারপর দেখি যে জিপ ব্যাগ। ঠিক আছে, এটা দেখো যে ফার্স্ট ছবিটা দেখি নর্মাল যেগুলো ইউজ করে, মানে একটা গ্রুপ থাকে, গ্রুপের মধ্যে ফিট করে, কিন্তু এটার স্ট্রেংথ কিন্তু অত বেশি হয় না। ভিতরে ভারী জিনিস যদি এভাবে নিচু করো তাহলে কি ওইটাকে ছুটে চলে আসতে পারে। এর জন্য এখন কিন্তু যেটা করেছে, এই দেখো নিচের ছবিটা কি, এটা তোমার অনেক সময় যে মানে আরো স্ট্রেংথ দেন, ডাবল ইয়ার থাকে। হুম, এবং এটা প্রেস করার সময় তোমার মিস করার কোনো স্কোপ নাই। প্রথমটাতে আমরা কি করতে হয়, এটা হাতে হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে আমরা সিল করি, তাই না? আর হাতের চাপে তো ভুল হতে পারে, মাঝখানে একটা যে গ্যাপ রয়ে গেলো, বাস একটু গ্যাপ থাকলে যদি পুরোটা জিনিস কলাপস করতেছে। এখন কি একটা এইভাবে একটা ইয়ে লাগানো হয়, ছোট্ট একটা কি বলে এটাকে, চেনের মতন। এটা থাকলে এটা দিয়ে টান দিলে তোমার অবশ্যই ওই গ্রুপের মধ্যে এটা পড়বে, কোনো স্কোপ নাই এটাকে ইয়ে করার। ঠিক আছে, এটা হচ্ছে এখন প্রিভেনশন। আচ্ছা, তারপরে আসলে অ্যান্ডন। ওই যে আমরা ওখানে বলছেন অ্যান্ডন, অ্যান্ডন হচ্ছে, এটা কিন্তু এই সবগুলো কিন্তু অ্যান্ড্রয়েডটা কিন্তু ড্যাশবোর্ডের সাথে কিছু রিলেট রিলেট করা যায়। যে ওরা আহ, এখন তো আর ঠিক এই লাইট সিস্টেম নাই, এখন তো এগুলো কম্পিউটারে চলে আসছে। আমি টয়টার এক্সাম্পল দিই, যে গ্রিন মানে হচ্ছে নর্মাল অপারেশন, ইয়েলো মানে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, আর রেড মানে হচ্ছে সিরিয়াস সমস্যা ফেস করতেছে। তো এটা কি হতে পারে, আমি এখানেই দেখি, এখানে ড্র করা যাবে তো। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে, আমি জাস্ট ধরলাম প্রোডাকশন ফ্লোর, 4টা কিউবিকেল আছে। ঠিক আছে, আচ্ছা, মাঝখানে ওগুলো এমন থাকবে যে তুমি যে কোনো জায়গা থেকে, তুমি এখানে, তুমি যদি এখানে স্টেশন হও, তুমি এইটার ছাদ দেখতে পারবা, এটার ছাদ দেখতে পারবা, এটার ছাদ দেখতে পারবা। বোঝা গেল? ওয়ালটা একদম ছাদ পর্যন্ত না, ধরো হাফ বা 6 ফিট 7 ফিট, তারপর 3 ফিট গ্যাপ। তাহলে তুমি যেখানে থাকো কি পুরা এই সেগমেন্টের ছাদ তো দেখতে পারবা সবার, দেখা যাবে না? দেখা তো যাবে। আচ্ছা, যেটা হয় এখানে যে 3 রকম লাইট থাকে, প্রত্যেকটা সেকশনে এরকম 3 রকম লাইট থাকে। যদি গ্রিন হয়, তুমি তোমার সেকশন থেকে বুঝবে যে অন্য 3টা সেকশন কি ঠিক মতন চলতেছে, গ্রিন, সবগুলো গ্রিন, তুমি নিজেরটাও গ্রিন, তুমি কিছুক্ষণ পর উপরে তাকালা, দেখলে যে ওদের কি অবস্থা। কোথাও যদি দেখে ইয়েলো, তার মানে কি তারা কোনো একটা সমস্যা ফেস করতেছে, তো তুমি একটু অ্যালার্ট থাকলা। বা তুমি যদি এখানে সারপ্লাস লোক থেকে পাঠালা যে দেখে আসো এখানে কি হচ্ছে, যদি পারো। আচ্ছা, আর রেড মানে হচ্ছে কি সিরিয়াস প্রবলেম। এখন সাপোজ দিস অ্যাসেম্বলি লাইন, তুমি এখানে বসে প্রোডাক্ট অ্যাসেম্বল করতেছো, এই এই ইউনিটটা বন্ধ হয়ে গেল, রেড লাইট মানে কি ওদের ওখানে বিরাট সমস্যা হচ্ছে। তাহলে এই সমস্যা কখন তুমি ফেস করবে না, তোমার তো সাপ্লাই আসবে না, কম্পোনেন্ট আসবে, আসবে না। শুধু তুমি চালু থেকে লাভ আছে কোনো? লাভ নাই। রেড লাইট জ্বললে যেটা হয়, ওরা পুরো প্রোডাকশন সিস্টেম বন্ধ করে দেবে, বন্ধ করে সবাই রাশ করবে এখানে। ওকে, কি সমস্যা, এবং সবাই মিলে কি করবে ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। আচ্ছা, বাট এই সিস্টেমটা কখন কাজ করবে? ডেলিগেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের এখানে যদি কেউ সে স্কোয়ারের ফ্যাক্টরি কোনো একটা সমস্যা বন্ধ করতে চায়, ফ্লোর সুপারভাইজার পারবে? ইম্পসিবল, তার ফ্যাক্টরি ম্যানেজার কাছে পারমিশন নিতে হবে। বাট এখানে কিন্তু ডেলিগেট করা আছে, তারা যদি মনে করে যে খুব একটা সিভিয়ার ক্রাইসিস হচ্ছে, সিভিয়ার সমস্যা ফেস ফেস করছে, তখন তারা কি করবে,
তখন তারা ইজিলি ওইটাকে শাটডাউন, ফ্যাক্টরি শাটডাউন করে ফেলবে, যেটা আমাদের এখানে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু কালচারাল ইস্যু যে আমরা কতটুকু ডেলিগেট করি না করি। অনেকে কিন্তু ডেলিগেশন অভাবে সিস্টেম আমাদের ঠিক মতন কাজ করে না, বা কাস্টমার স্যাটিসফ্যাকশন ওই লেভেলের হয় না। তোমার যে আহ, কোন হোটেল চেইন, রিচ কার্টন বোধহয়, ওদের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা, সার্ভিস সেক্টরে তো কাস্টমার, দুটাতেই সার্ভিস সেক্টরে কাস্টমার স্যাটিসফ্যাকশন মোর ইম্পর্টেন্ট, মানে ওটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। তোমার হোটেলে গেস্ট আসলো, সে যদি কোনো ডিসস্যাটিসফাইড হয়, এ তোমার হোটেলে আর আসবে না। তে ওই কার্লস রিলটন ওরা যেটা করে, ওদের এক একটা এমপ্লয়কে ডেইলি করা আছে, একজন কাস্টমার যদি হয় ডিসস্যাটিসফাইড হয়, তার পিছনে এই সাধারণ ইয়েরা $2000 পর্যন্ত খরচ করতে পারে। কিভাবে খরচ করবে? ঠিক আছে, কালকে আপনার এটা স্টে ফ্রি করে দিলাম, চলে গেল কয়েকশো ডলার, চলে গেল না? ওরা আপ টু $2000 পার এমপ্লয়ি, পার গেস্টের পিছনে ডিসস্যাটিসফাইড গেস্টকে স্যাটিসফাই করার জন্য $2000 পর্যন্ত তারা দে আর ডেলিগেটেড। ঠিক আছে। আচ্ছা, তাই এতে সুবিধা কি হচ্ছে? যদি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কাস্টমার স্যাটিসফ্যাকশন কথা আসলো দেখে, তাহলে তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশন ভেরি হাই, তাই না? তুমি কোনো একটা সমস্যা ফেস করে, তোমাকে সামাও এটা তারা কমপ্লিমেন্ট করে দিল। এয়ারলাইন্স গুলোতে কি করে, কানেক্টিং ফ্লাইটে দেরি হলে অনেক সময় টিকিট আপগ্রেড করে দেয়, অ্যাটলিস্ট তোমার তো ডিসস্যাটিসফ্যাকশন লেভেলটা কমে আসলো। আচ্ছা, বাট আমাদের এখানে, আমার একটা খুব বিটার এক্সপিরিয়েন্স আছে। একবার আমি আর টিচার গেলাম চিটাগাং একটা কাজে, সকাল ফ্লাইটে আবার সন্ধ্যার ফ্লাইটে চলে আসবো। টিকিট তো অফিস থেকে করে দিছে। এখন আমরা, আমাদেরও দোষ আছে, আমরা টিকিটের প্রিন্ট আউটটা ভালো করে দেখি নাই। ফেরার পথে যখন এয়ারপোর্টে গিয়ে চেক ইন করলাম, তখন বলছে আপনার টিকিট তো 1 মাস পরে। 1 মাস পরে মানে, বলে না, ডেট ঠিক আছে, বাট মান তো 1 মাস পরের মান। আমরা লিখেছি এটা তো দুটো হতে পারে, অফিসে যে যে টিকিট করেছে সে ভুল করতে পারে, অথবা ওইখানে যে টিকিটটা ইস্যু করেছে তারও তো ভুল হতে পারে, মান 7-এর জায়গায় 8 লিখে ফেললো, এরকম তো ভুল হতে পারে। তা আমরা বললাম কি করার আছে, বলে হ্যাঁ আমি, ওটা লাস্ট ফ্লাইট ছিল, তখন প্রায় এরকম 7:30 না 8টা বাজে, লাস্ট ফ্লাইট, এর পরের ফ্লাইট নেই। বললো হ্যাঁ আমাদের 3টা সিট, আমরা দুজন ছিলাম, বলো 3টা না 4টা সিট এখন ফাঁকা আছে, খালি আছে, তাহলে টিকিটটা চেঞ্জ করে দেন। বলে 1000 টাকা লাগবে চেঞ্জের জন্য। তো আমার সাথে যে নিয়ার স্যারের ক্লাস তো তোমরা পাও নাই, কিন্তু রিটায়ার করেছে আগেই। স্যার তো খেপেই গেল যে কেন, আপনার তো সিট ফাঁকা আছে, আর এটা তো বোঝাই যাচ্ছে যে ইন্টেনশনাল না, যে আমি তো ইচ্ছা করে আজকে চলে যাচ্ছি না, এটা কোথাও একটা ভুল হয়েছে। তো এটা তো আর ইয়ে না, বলে না, আমাদের টিকিট চেঞ্জ করতে গেলে পার টিকিট 1000 টাকা দিতে হবে। তো স্যার বললো ঠিক আছে, আপনার ম্যানেজারের সাথে, ম্যানেজারকে কানেক্ট করে আমি ম্যানেজারের সাথে কথা বলবো। তো ওই ফ্রন্ট ডেস্কে যে বসে, বলে আমাদের ম্যানেজারকে ফোন করার কোনো ইয়ে নাই, আমাদের, আমরা আমরা ম্যানেজারকে ডাইরেক্টলি ফোন করতে পারি না। তো এখন এটাতে কি হলো, ওদের ওদের 1000 টাকা পেলো, ঠিক আছে, বাট হোয়াট অ্যাবাউট কাস্টমার স্যাটিসফ্যাকশন? নিয়াজ স্যার তো এটা বলছে যে আমি কিন্তু জীবনে আপনার এয়ারলাইন্সে ট্রাভেল করবো, বলে স্যার এটা তো আমাদের করার কিছু নাই, আমাদের এই যেটা বলা আছে আমাদের সেটা করা লাগবে, যে দিস ইজ অল অ্যাবাউট কাস্টমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? 5S দেখলাম, তারপরে জিরোকা দেখলাম। জিরোকা কি? অটোমেশন উইথ হিউম্যান ইন্টেলিজেন্স, আর যদি অন্যভাবে বলি, কি বলবো, পার্শিয়াল Predictive অটোমেশন, ML। কিছুটা মেশিন কন্ট্রোল, কিছুটা হিউম্যান বিং কন্ট্রোল। আর এটা হচ্ছে ইন বিটুইন। তারপর অবশ্যই আমরা ফুল অটোমেশন যাব, বাট ওইখান থেকে যে লার্নিং এক্সপিরিয়েন্স, যে রুট কজ অ্যানালিসিস, কেন ডিফেক্ট হচ্ছে, এগুলো বুঝতে গেলে, এগুলো বোঝার পরেই আমাদের ওই অটোমেশন এগুলো সুবিধা, যে সিস্টেমটা বন্ধ করে কি হচ্ছে না হচ্ছে দেখার পরে দেন উই গো ফর ফুল অটোমেশন। ঠিক আছে। 1 মিনিট, টপিক।
মিনিট। দেখা যাচ্ছে স্লাইড নাকি? শেয়ার করি নাই, শেয়ার করি নি না। দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, গুড। আচ্ছা, আমরা লিনের খুব ডিটেল যাব না। লিনের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেই। সেটা হচ্ছে যে লিন হবো কিভাবে? ওয়েস্ট রিডাকশন। ওয়েস্টেজকে যদি রিডিউস করি তাহলে তো লিন হয়ে গেলাম, তাই না? আমার এক্সট্রা ফ্যাট শরীরে, দিস ইজ এ ওয়েস্টেজ, এটাকে যদি আমি রিমুভ করতে পারি তাহলে আমি লিন হব। আচ্ছা, তো আমরা এখানে আহ, আচ্ছা এখানে দেখি, একটা স্লাইডে দেখি। তো এটা মনে রাখা খুব সহজ। এটা ওর নাম যে মিস্টার টিমউড। এখন ওর সাথে এস চলে আসছে। আচ্ছা, এটা পুরান স্লাইড। আচ্ছা, এনে অসুবিধা নেই, দেখতে হবে ওই স্লাইডটা কোথায়। যাই হোক, এখন টিম উড তো মনে রাখা খুব সহজ, তাই না? টিম উড তো জি স্যার। ওই খুব সুন্দর একটা, এখন খুঁজে পাবো কে জানে, একটা ডকুমেন্ট ছিল সুন্দর। ওইটা স্টার্টিং ছিল ওই পুলিশ এরিয়া থাকে না, অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে না, ওর একটা লিফলেট এবং লেখা হ্যাভ ইউ সিন মিস্টার টিমউড। মানে এটা তুমি দেখেছো কিনা? আর অ্যারেস্ট অ্যারেস্ট করা মানে কি? এটা তো ভালো না, তাই না? ওই হিসাবে ওরকম তার একটা ইয়ে ছিল। যাই হোক, আমরা দেখি হোয়াট আর দি কি বলে যে ওয়েস্টেজ কোথায় কোথায় হচ্ছে। ফার্স্ট হচ্ছে টিতে হচ্ছে ট্রান্সপোর্ট, ঠিক আছে? ট্রান্সপোর্ট যে মুভমেন্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিচ্ছি, এটা কি কোনো ডাইরেক্ট ভ্যালু এডিশন আছে? নাই। তাহলে এই এই ট্রান্সপোর্টেশন একটা ওয়েস্টেজ বলে ধরা হয়। এটা ইমপ্লিকেশন কি? আমার প্রোডাকশন ফ্লোরে, প্রোডাকশন যেখানে হচ্ছে এবং র মেটেরিয়াল, খুব বেশি ডিস্টেন্স রাখবো না কাছাকাছি রাখবো? কাছাকাছি। হ্যাঁ, ডিস্টেন্স রাখলে কি হবে? যে ট্রান্সপোর্ট ইটস এ ওয়েস্টেজ, এটা কিন্তু কোনো ডাইরেক্ট কোনো ভ্যালু অ্যাড করছে না। সুতরাং এখানে আমাদের এটাকে রিডিউস করা লাগবে। তাহলে কিন্তু দেখো, ওয়েস্টেজ রিডিউস করে লিন হলে কিন্তু আমি কি হব? আমার কস্ট সেভিং হবে। হ্যাঁ, আমি অ্যাজাইল হব। আচ্ছা, টিতে গেল ট্রান্সপোর্ট। আইতে ইনভেন্টরি। ইনভেন্টরি তো আমরা জানি, ইনভেন্টরি বেশি রাখলে কি হবে? ইটস ওয়েস্টেজ না? ইনভেন্টরি কস্ট উইল বি হাই। এর জন্য আমরা যে জাস্ট ইন টাইম বলি, জাস্ট ইন টাইম কিন্তু থিওরিটিক্যালি কি জিরো ইনভেন্টরি, বাট প্র্যাকটিক্যালি অ্যাজ লো অ্যাজ পসিবল। পসিবল। আচ্ছা, তারপরে কিন্তু আমাদের দেশের কনটেক্সটে কিন্তু ভেরি ডিফিকাল্ট জাস্ট ইন টাইম। কারণ আমাদের কি র মেটেরিয়াল অনেক, কি ম্যাক্সিমাম র মেটেরিয়াল ইম্পোর্টেড র মেটেরিয়াল। এখন তুমি বললে আমি এক মাসে ইনভেন্টরি রাখবো, তাহলে কি বছরে কয়টা অর্ডার, কয়টা শিপমেন্ট লাগবে? তোমার 12টা শিপমেন্ট লাগবে। ওইটা আবার আরেকটা হ্যাসেল আছে। আর তুমি যদি প্রকিউরমেন্ট করে স্মল কোয়ান্টিটি, আমরা ডিসকাউন্ট মডেল পড়েছি না? ডিসকাউন্ট ডিসকাউন্ট মডেল তো পড়ানো হয়েছে, তাই না? ইনভেন্টরিতে নাকি? হ্যাঁ, পড়ালাম তো, পরীক্ষাতে ছিল না একটা অঙ্ক? ডিসকাউন্ট মডেল মনে আছে? যে কোয়ান্টিটি বেশি হলে তুমি প্রাইজে ডিসকাউন্ট পাবা, বাট আমি যদি ছোট ছোট লটে আনি, ডিসকাউন্টটা পাবো? পাবো না, ঠিক নো আছে? স্যার। হ্যাঁ, তাহলে জাস্ট ইন টাইম করলে ওনার সাথে আমাদের কস্টের ইনভলভমেন্ট দেখতে হবে, যে কোন সিস্টেমে করলে। আমি জাস্ট ইন টাইম করলাম, আমার ইনভেন্টরি কস্ট কমবে, বাট অন্যান্য কস্ট বেড়ে যাবে। শিপমেন্ট কস্ট বাড়বে, স্মল লট আনলে শিপমেন্ট কস্ট বেশি পড়বে। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার একটা কন্টেনার বুক করে আনতে হবে। সুতরাং তুমি চাইলে কিন্তু এখানে ইয়ে করতে পারবে না এর জন্য। আর র মেটেরিয়াল যেহেতু যত ডিস্টেন্স হবে, র মেটেরিয়ালে কি রিস্ক ইজ হাই, তাই না? আমি এক মাসে করে অর্ডার দিচ্ছি, কোনো কারণে শিপমেন্ট আসলো না, আমার প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য ইম্পোর্টেড র মেটেরিয়াল ক্ষেত্রে কি হয়, এনাফ স্টক রেখে কিন্তু আরেকটা অর্ডার দেওয়া হয়, এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য। তাহলে জাস্টিফিকেশন যে কনসেপ্ট, ইজ ফিলোসফি, বাট কতটুকু অ্যাপ্লাই করব এটা ডিপেন্ড করে আমার কনটেক্সট উপরে। আদার থিংস মে বি মোর ইম্পর্টেন্ট দেন ইনভেন্টরি। আমি খুব ছোট ছোট ইনভেন্টরি রাখলাম, যে কোনো সময় আমি বিদেশ থেকে আসতেছে, কোনো কারণে এই শিপমেন্টটা ইয়ে হয়ে গেল বা কিছু হয়ে গেল, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এনিওয়ে, তারপরে আমরা কি চাইবো? ইনভেন্টরি অ্যাজ লো অ্যাজ পসিবল। এটা গেল আই।
এম এ হচ্ছে মুভমেন্ট। আচ্ছা, মুভমেন্ট আর ট্রান্সপোর্টেশন। মুভমেন্ট হচ্ছে এটা বেসিক্যালি আমাদের পিপল উইদিন এ প্রসেস। যে ধরো ওদিন বলতেছিলাম যে ওই যে আমরা লাস্ট ক্লাসে কি করলাম, লেআউট করলাম না? লেআউট এটা কিন্তু একটা কনসেপ্ট, আমরা কি মুভমেন্টটা কমাবো, ঠিক আছে? আর আননেসেসারি মুভমেন্ট হচ্ছে এটা আরেকটু যে আমাদের আহ, কি জানি আর্গোনমিক্স নিয়ে কথা বলেছিলাম ক্লাসে, আর্গোনমিক্স। আর্গোনমিক্স এর স্যার আলোচনা হয়নি ক্লাসে স্যার। আচ্ছা, আর্গোনমিক্স কি জানো? স্যার, একটু একটু জানি স্যার। বলো। স্যার সেটা হচ্ছে মানে কাজটাকে সহজ করার জন্য যে মেশিনারিজ এবং ইকুইপমেন্টকে হ্যান্ডি করার জন্য যে ইঞ্জিনিয়ারিংটা ব্যবহার করা হয়, সেটা আচ্ছা, চেয়ার থেকে শুরু করে একদম ইকুইপমেন্ট পর্যন্ত, আর্গোনমিক্স মেশিনারিজ যে একটা পর্যন্ত। কাজ করতে তোমার কতক্ষণ টাইম লাগবে এটা কিভাবে ডিটারমাইন করে, দ্যাট ইজ আর্গোনমিক্স। যে মানুষের বডি মুভমেন্ট। আমি, আমার কাজ হচ্ছে আমি চেয়ারে বসে আছি, এই যে ধরো ক্রেয়ন পেন্সিল, আমার কাজ হচ্ছে এটা প্যাক করা। ওরা একটা স্ট্যান্ডার্ড টাইম বার করবে না, একটা একটা মানে আমার ডেইলি প্রোডাক্টিভিটি কি হবে এটা বেশি ধর প্ল্যান করবে, তাই না? আমরা যে অ্যাসেম্বলি ব্যালেন্সিং গুলো, যে টাইমগুলো, এক একটা কাজের টাইম, এটা কিভাবে ঠিক করতেছে, দ্যাট ইজ বেসিক্যালি আর্গোনমিক্স। যেমন আমি যদি ক্রেয়ন পেন্সিলের কথা বলি, আমার সামনে তো স্টক থাকতে হবে 12টা ছোট ছোট বক্সে, 12টা কালার, আমি প্রত্যেকটা বক্সে একটা একটা কালার তুলবো। তোলার জন্য কি হবে, আমি আমি যদি চেয়ারে বসে আমার হাতটা স্ট্রেচ করতে হবে না, সামনের দিকে নিতে হবে, দিস ইজ ওয়ান মুভমেন্ট। মানে একদম তারা ডিস্টিং মুভমেন্ট গুলোকে আইডেন্টিফাই করে এটা টাইম। তাহলে আমি হাতটা বসা অবস্থা থেকে সামনে নিতে কত টাইম লাগবে, মেবি 2 সেকেন্ডস, কথা কথা। তারপর এটা নিচে নামাতে হবে পেন্সিলটাকে ধরার জন্য, নিচে নামাতে কত টাইম লাগবে, অ্যানাদার সেকেন্ড, পেন্সিলটা গ্র্যাব করতে অ্যানাদার 1 সেকেন্ড, এটা তুলতে আবার 2 সেকেন্ডস। এবার প্রত্যেকটা মুভমেন্টকে কি করবে তারা, এটাকে টাইম অ্যালোকেট করবে কিভাবে? ওই তারা স্যাম্পল নিবে, হয়তো 4-5 জন মিলে কাজ করে দেখবে কতক্ষণ টাইম লাগে, সেটা তারা একটা অ্যাভারেজ টাইম, সাম ইয়ে থাকে, কিছু অ্যালাউন্সও থাকে, যে একটা কাজ করে যদি 1 মিনিট লাগে তার হয়তো 10% অ্যালাউন্স টাইম দিবে সাথে, এইভাবে তারা স্ট্যান্ডার্ড টাইমটা ফিক্স করে। তো এখন এই মুভমেন্ট গুলো যদি, কিছু মুভমেন্ট কিন্তু দেখা যায় যে কি আমরা চলে অ্যাভয়েড করতে পারি। যেমন এই কাজটা আমি দাঁড়িয়ে করতে পারতাম, দাঁড়িয়ে করলে টাইম বেশি লাগবে না কম লাগবে, কি মনে হয়? যে এই যে পেন্সিল কালার বক্সে আমি ইয়ে ঢুকাবো, কি মনে হয়? কম Yes, লাগবে। কম লাগবে? আমি তোমার বেশি লাগবে, কারণ আমার সাথে ওই যেখানে কালো লাগছে এগুলো ডিস্টেন্স বেশি হয়ে যাবে না, আমার মুভমেন্ট একটু বেশি লাগবে না? হয়তো আমার বেন্ড করতে হবে, আমি দাঁড়িয়ে আছি ওটা তোলার জন্য আমার একটু বেন্ড করতে হবে, সে দ্যাটস অ্যানাদার মুভমেন্ট। তাহলে কি আমার টোটাল টাইমটা কি হবে, বেশি লাগবে না? এই যে বেন্ড করলাম, এটা এই এই মুভমেন্ট আননেসেসারি, যত কমাতে পারি ততই ভালো, ঠিক আছে? তাহলে আমি এমন ভাবে সিস্টেম ডিজাইন করবো যে আমার এই মুভমেন্ট গুলা কি যত আমরা কমাতে পারি। ক্লিয়ার? তাহলে জি স্যার। ট্রান্সপোর্টেশন আর মুভমেন্টের ডিফারেন্স কি? Transportation related to sir raw materials, finished goods, etc. আর মুভমেন্ট হচ্ছে স্যার people in the organization. Fact. এক্স্যাক্টলি, উইদিন মানে অর্গানাইজেশন। কিছুটা মেশিন রিলেটেড আমরা এখানে ফোকাস থাকি, যে আহ, কি বলে যে মুভমেন্ট অফ দি পিপল। যেমন অটোমেটেড ওয়ারহাউসে কি করে, অটোমেটেড ওয়ারহাউসে ভিডিওগুলো দেখলে দেখবে যে হিউজ, এই যে ছোট ছোট রোবোটিক কার হাজার হাজার ফ্লোর কিন্তু মুভ করে, তাদের কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ঠিক আছে? তো তারা যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে, তারা কিসে কি করবে, শর্টেস্ট রুটেই তো যাওয়ার চেষ্টা করবে। বাট ওখানে অলরেডি অন্য ট্রাফিক থাকতে পারে না, আরেকজন অর্ডারের জন্য আরেকটা এরকম মুভ করতেছে, তখন তারা অল্টারনেটিভ রুট নিবে, ঠিক আছে? তো এখন ওইখানে এইটাও কিন্তু তারা মিনিমাইজ করে, যে মেশিন এই কিভাবে রুট প্ল্যানিং করবে, কিভাবে এটাকে সফটওয়্যার ডেভেলপ যেন ওই শর্টেজ পাথের মতো নিয়ে হয়, মুভমেন্ট যত কমানো যায়, কারণ এই মুভমেন্টের কোনো, এটা কস্ট ইনকার করতেছে, এর কোনো ডাইরেক্ট বেনিফিট নাই, ঠিক আছে? আমার যদি একটা জিনিস ওই যে যেটা বললাম যে ক্রেয়ন কালার আমি ইয়ে করছি, আমি দাঁড়িয়ে করলে আমার টাইম বেশি লাগবে, কথার কথা, কারণ আমার মুভমেন্ট বেশি এখানে, ঠিক আছে? তো মুভমেন্ট যদি বেশি, এটার জন্য আমি কি দাম বাড়াবো, যে আমি দাঁড়িয়ে করেছি সুতরাং দাম বেশি দিতে হবে, হবে না, তাই না? তাহলে আমার প্রোডাক্টিভিটি কমে যাবে। শুধু আমরা এই যে আননেসেসারি মুভমেন্ট যতটুকু এলিমিনেট করতে পারি,
তাহলে আমার সিস্টেমকে তত বেটার হবে। ঠিক আছে, তাহলে এগুলো ট্রান্সপোর্টেশন, ইনভেন্টরি, মুভমেন্ট। তারপর হচ্ছে ডাব্লিউতে যে ওয়েটিং, এটা তো অবশ্যই যে ওয়েটিং টাইম, এটা আসলে কোনো বেনিফিট নেই, বাট এটার জন্য আমাদের অনেক কস্ট ইনকার করতে হয়। তো ওয়েটিং টাইমকে আমাদের কমাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওভার প্রোডাকশন। ওভার প্রোডাকশন মানে কি, যা দরকার তার চেয়ে বেশি বানালাম, এটা একটা ওয়েস্টেজ না? আলটিমেটলি এটা তো কি, একটা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতে হবে অথবা স্ক্র্যাপ করতে হবে। হ্যাঁ, দিস ইজ ওভার প্রোডাকশন। আরেকটা হচ্ছে ওভার প্রসেসিং। প্রসেসিং এর তো টাইম লাগে, টাইম আর কস্ট লাগে না? তুমি একটা কিছু প্রসেস করছো, তোমার ইলেকট্রিসিটি যাবে, পাওয়ার কনজাম্পশন হবে, অন্য কিছু লাগবে। তো ওভার প্রসেস, যতটুকু প্রসেসিং দরকার তার চেয়ে বেশি করার দরকার আছে? দরকার নেই। ঠিক আছে, খুব সিম্পল এক্সাম্পল দেই। তোমরা তো নিজেরা ভাত রান্না করছো কখনো? ইয়েস স্যার। ওভার প্রসেসিং হলে কি হবে? এক কথায় ডাবল তোমার হয়ে যাবে স্যার। ফুয়েল বেশি লাগবে, তাই না? প্লাস প্রোডাক্টের কোয়ালিটিও খারাপ হয়ে যেতে পারে, পারে না? জি স্যার। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এই কাপড় ইস্ত্রি করি, ঠিক আছে, একটা সার্টেন পয়েন্টে তুমি দেখলে যে কাপড়টা ভালো বেশি, তারপরে তুমি যতই ঘষা হয় তার ইম্প্রুভ হবে না, কিন্তু কি হবে, দ্যাট ইজ ওভার প্রসেসিং। জ্বলেও যেতে পারে যদি খুব বেশি ইয়ে করো, কিন্তু এই যে বাকি যে কাজটা করছে এটা তো তোমার টাইম যাচ্ছে, তোমার পাওয়ার কনজাম্পশন হচ্ছে, কিন্তু এটা কোনো আলাদা বেনিফিট নেই। আউটপুট। তাহলে আমাদের পজিশন বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য অপটিমাম পয়েন্ট, কতটুকু পর্যন্ত আমরা এটাকে প্রসেস করলে হবে। হ্যাঁ, অ্যাডিশনাল প্রসেসিং করে এটা কোনো বেনিফিট নেই। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ডিফেক্ট। একটা মেজর ওয়েস্টেজ ডিফেক্ট। ডিফেক্টিভ প্রোডাক্ট বানালাম, কি হবে? বেচতে পারবো? পারলেও কি একটা ডিসকাউন্ট, অথবা এটা আবার রিওয়ার্ক করা লাগবে, অথবা স্ক্র্যাপ করতে হবে, সবগুলো কিন্তু একটা কস্টের একটা ইমপ্লিকেশন আছে অন কস্ট। সুতরাং ডিফেক্ট ইজ অলসো এ ওয়েস্টেজ, আর মেজর ওয়েস্টেজ ওইটা ওইটা মানে ওই ওয়েস্টেজে ভিজিবল, অন্যগুলো এত ভিজিবল না হলেও এই ডিফেক্ট যে ওয়েস্টেজ এটা কিন্তু ভিজিবল। এখানে জাপানিজরা তো অনেক রকম ফিলোসফি ফলো করে এখানে। হ্যাঁ, যে জিরো ডিফেক্ট, ওদের একটা কনসেপ্ট আছে, জিরো ডিফেক্ট। হার্ড ড্রাইভের গল্প বলছিলাম না, বলি নাই? বলেন নাই। বলি নাই, আচ্ছা। আহ 90s এর কথা এটা, তোমার, আমি ভুলে গেছি, প্রবাবলি গেটওয়ে নামে একটা পিসি কোম্পানি ছিল ইউএস এর, এখন আর নাই। গেটওয়ে বা কিছু এরকম একটা হবে, ওরা জাপানে অর্ডার দিলে ফর হার্ড ড্রাইভ। ঠিক আছে, জাপানিজ কোম্পানি থেকে ওরা হার্ড ড্রাইভ কিনবে। তো ওরা কন্ট্রাক্টে লেখা থাকে না যে কতটুকু ডিফেক্ট অ্যাকসেপ্টেবল? তো ওরা লিখছে ডিফেক্টিভ রেট ইজ 2%। ঠিক আছে, তো জাপানিজরা তখন তো এত ভালো ইংলিশ টিংলিশ পারতো না, ওরা তো দেখছে, ওরা অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না, যে 2% তো বুঝতেছে। তারপর যখন ওরা ডেলিভারি নিয়ে আসলো, একটা প্যাকেটে, একটা বক্সে 100 হার্ড ড্রাইভ। জাপানিজ র্যান্ডমলি তো কয়েকটা খুলে দেখাবে, একটা খুলে ওই গেটওয়ে কোম্পানি দেখলো যে 98 বক্সের কালার একরকম, দুইটা বক্সের কালার ইজ ডিফারেন্ট। তাহলে কিভাবে দুইটা হার্ড ড্রাইভের কালার ডিফারেন্ট কেন? তাহলে না, তোমরা দুইটা ডিফেক্টিভ চাইছো না, আমরা দুটো হার্ড ড্রাইভ নষ্ট করে নিয়ে আসছি। এটা হচ্ছে ডিফেক্টিভ কনসেপ্ট অ্যাবাউট দ্য জাপানিজ, যে ডিফেক্টিভ হবে কেন? ওদের প্রোডাকশন সিস্টেম ইজ সো রোবাস্ট, যেখানে ডিফেক্ট মানে ওরা যেটা করে যে রুট কজ অ্যানালিসিস, আগে সিস্টেমটাকে তারা রোবাস্ট করবে। রোবাস্ট করলে কি হবে, সিস্টেমের ভ্যারিবিলিটি কমিয়ে নিয়ে আসলে ডিফেক্ট ডিফেক্ট প্রোডাকশনের প্রোডাকশনের কোনো স্কোপ নেই। তো আমেরিকান তো, তো ওদের তো কনসেপ্ট কিছু ডিফেক্ট হবে, তো ওর হচ্ছে 2% ডিফেক্ট, মানে কি ম্যাক্সিমাম ডিফেক্ট ওরা কতটুকু অ্যালাউ করবে? 2%। আমাদের এখানে জন্য গার্মেন্টস এক্সপোর্ট হয়, এরা কিন্তু কয়েকটা কোম্পানি যারা কিন্তু এই ইয়ে করে, কি বলে, কোয়ালিটি চেক করে। ঠিক আছে, কিভাবে চেক করে? র্যান্ডমলি কিছু স্যাম্পল, ওইগুলো সব চার্ট করা আছে যে কতটুকু ডিফেক্টিভ, মানে কতগুলো স্যাম্পল দেখবে। তো ওরা স্যাম্পল দেখলে ধরো কথা তো 100টা, ওরা হয়তো বলবে 1% ডিফেক্টিভ অ্যাকসেপ্টেবল। 100 মধ্যে একটা শার্ট ডিফেক্টিভ, ওরা কিন্তু লটটাকে অ্যাকসেপ্ট করে নিবে। ঠিক আছে, বা যদি একটার মধ্যে দুইটা ডিফেক্টিভ পায়, তখন আরো র্যান্ডমলি আরো কিছু চেক করে তা বলবে না, এটাকে
ফেরত পাঠিয়ে দিবে, না তোমরা এটা রিওয়ার্ক করো। ঠিক আছে, বাট জাপানিজ তো ডিফেক্টের কনসেপ্ট, ডিফেক্ট হবে কেন, ওদের কথা হচ্ছে ডিফেক্ট হবে কেন, ডিফেক্ট তো হওয়ার কথা না। ওরা কিন্তু ওই ফিলোসফি যে জিরো ডিফেক্ট আমরা বানাবো, কিন্তু ডিফেক্ট হবে না। এটা একদিনে অ্যাচিভ করে নাই, আস্তে আস্তে ওভার দ্য টাইম তারা কি সিস্টেমকে অনেক রোবাস্ট করে ফেলছে। ঠিক আছে, ওদের অনেকগুলো কনসেপ্ট, ডু ইট রাইট ফার্স্ট টাইম, প্রথম থেকে এটাকে ঠিক মতো করা লাগবে। ঠিক আছে, এটা হলো ডিফেক্ট। আর এখন যেটা অ্যাড হয়েছে এস, এস হচ্ছে স্কিল। টিম উডসের সাথে যে আমাদের দেখা গেছে আমরা স্কিলের অনেক স্কিল, স্কিলের ওয়েস্টেজ মানে কি বলতো, এটা হাউ টু ইন্টারপ্রেট যে আমি এগুলো তো সব ওয়েস্টেজ, তাই না? ট্রান্সপোর্টেশন, ইনভেন্টরি, টিম উড, দিজ আর ওয়েস্টেজ। এটাকে কমাতে পারলে আমার সিস্টেম লিন হবে। আর একটা কথা হচ্ছে যে যেটা বললাম যে কি স্কিল, স্কিলের ওয়েস্টেজ মানে কি? স্যার, যে এমপ্লয়ি যে কাজে দক্ষ আমি সেই কাজে তাকে দিলাম না, অথবা এমন ভাবে পুরো মুভমেন্ট সেট আপ করলাম যে এক কাজ করতে বারবার মুভ করতে হচ্ছে, না, আমি সে তো বুঝতে পারতেছি মুভমেন্ট। মুভমেন্ট আচ্ছা, স্কিল থাকছে। হচ্ছে প্রথম ইয়েটা ঠিক আছে যে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, মানে হিউম্যান রিসোর্সেস, এটা হচ্ছে ওয়েস্টেজ। ও খুব ভালো কাজ করে, তুমি ওকে একটা অর্ডিনারি কাজ দিয়ে বসে রাখলা, তার তার যে পটেনশিয়াল এটা কি ইউটিলাইজ হচ্ছে? আমি না করলেও তো আরেকজন করতে পারতেছে, আমি তাকে একটা নর্মাল কাজে বসিয়ে রেখেছি, বাট তার ক্যাপাসিটি ইজ ভেরি হাই, তাকে আমরা ওইভাবে ইউটিলাইজ করতেছি না। বলা হয় যে এটা হচ্ছে এখন এখনকার ইয়েতে দিস ইজ দি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েস্টেজ। এটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে, ভেরি ডিফিকাল্ট। এই 7টা জিনিস, এগুলো তো ওভার অনেকদিন, ওভার টাইম এগুলো এই থিওরিগুলো ইভলভ করেছে। রিসেন্টলি কয়েক বছর আগে অ্যাড হয়েছে এস, বাট হাউ টু ইমপ্লিমেন্ট এটা আইডেন্টিফাই করা হয়েছে, দিস ইজ এ সিরিয়াস ওয়েস্টেজ। বাট কিভাবে এটাকে আমরা ইয়ে করব, হয়তো অনেকে করে, বাট ভেরি ডিফিকাল্ট। এখনো কোনো স্ট্রাকচারই আসেনি যে আমরা এইভাবে যদি আগাই তাহলে। এখন অবশ্য অনেক কিছু হচ্ছে, সাইকোমেট্রিক টেস্ট, ইন্টেলিজেন্স লেভেল কিন্তু এখন মেজার করা যায়, বা তার অ্যাটিটিউড কিন্তু ইয়ে করা যায়, হ্যাঁ, বা কোন কাজে স্কিল। তারপরে বাইরে যেটা করে রোটেট করা, বিভিন্ন জবে রোটেট করে দেখা যায় কোনটাতে সে মোর এফিশিয়েন্ট, তখন তাকে, আমাদের এখানে হয় না এমটিও রিক্রুট করে, বাইরেও কিন্তু এরকম আছে, করে তাকে অ্যাটাচ করবে ফর 6 মান্থ বা কিছু একটা, দেখবে যে তার কোথায় তার স্কিল লেভেল বা কি কিছু, সেটা বেশি তাকে ইয়ে করবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কাইজেনটা নিয়ে পরে কথা বলবো। এখন যাই আমরা, আমরা একটু ব্রেক নিব। কয়টা বাজে? 11:30। 11:30 থেকে। 11:30। একটু ব্রেক নেই, 10 মিনিটস, হ্যাঁ। ওকে স্যার। আরেকটা ক্লাস নিলে আমরা পরে ক্লাসে ইয়েটা কমে যাবে, তাহলে হয়তো আর একটা ক্লাস নিলে আমি শেষ করে ফেলতে পারবো। আরেকটা টপিক বাকি, আজকে যদি কোয়ালিটি এটা শেষ করতে পারি, আর বেশি না, 2-3টা এরকম ছোট ছোট টপিক আছে, হ্যাঁ। তাহলে একটু ব্রেক নিই, হ্যাঁ, ঠিক আছে, 10 মিনিটস।